হাওড়া 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 যাবে। একটা 22-23 বছরের যুবক বাসের মধ্যে চিৎকার করছে আর বলছে, হাওড়া এসে গেছে, হাওড়া এসে গেছে। তখন বাসের মধ্যে থেকে একটা মেয়ে ছেলেটাকে দেখে চিনতে পারে আর বলে, তুমি এখানে? তার মানে তুমি বাসের হেল্পার? ছি, তোমাকে দেখে আমার কেমন ঘেন্না করছে। নিবিড় মেয়েটার দিকে তাকায়, সে কোনো উত্তর দেয় না। নিবিড় আবার পুনরায় বলা শুরু করে, হাওড়া এসে গেছে। আর কিছুদিন পর নিবিড় কলেজে যায় আর মেয়েটি নিবিড়কে জিজ্ঞাসা করে, এই, তোমাকে যে সারাদিন জিজ্ঞাসা করলাম তুমি কেন কোনো উত্তর দিলে না? আমার ভালো লাগেনি তাই উত্তর দেইনি। তোমার কিসের এত অহংকার? কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে হয়, সেটা বুঝি জানো না? রাইসার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে নিবিড় চলে যেতে চাইলেই রাইসা ওর হাতটা ধরে আর বলে, চলে যাচ্ছ কেন? তোমার সাথে আমার কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নেই, আমার ক্লাস আছে, আমি এখন যাই। প্লিজ ভাইয়া, রাগ করছো কেন? আমি তো তোমাকে কিছু বলিনি। নিবিড় আর চোখে রাইসার দিকে তাকায়। রাইসার মুখের দিকে তাকিয়ে কেমন যেন মায়া হয়। সে রাইসাকে বলে, আমরা গরিব মানুষ, কলেজে পড়াশোনা করতে এসেছি, বড়লোক মেয়েদের সাথে আমাদের ঠিক যায় না। এভাবে বলছো কেন? এখানে বড়লোক গরিব লোক এলো কোথা থেকে? আমি তুমি একই কলেজে পড়ি, যদিও তুমি আমার থেকে সিনিয়র, তবু কথা তো বলতে পারি। ঠিক আছে, বলুন কি বলবেন। নিবিড়ের কথা শুনে রাইসা হাসতে হাসতে বলল, বন্ধুত্ব করতে চাই, হবে আমার বন্ধু? শুনেছি তুমি এই কলেজে বেস্ট স্টুডেন্ট, তোমার মতো মেধাবী ছেলের সাথে বন্ধুত্ব করলে আমার উপকার হবে। যেহেতু তুমি আমার সিনিয়র তাই আমার হেল্প লাগতে পারে, আমিও তোমার মতো ভালো স্টুডেন্ট হতে চাই। রাইসার কথা শুনে নিবিড় বলে, আপনি অন্য ডিপার্টমেন্টে পড়েন, আমি অন্য ডিপার্টমেন্টে পড়ি, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সেদিন তোমাকে বাসে দেখেছিলাম, তুমি কি ওই কাজ করো? কি করব ম্যাডাম, গরিবের ছেলে আমি। আপনার মতো সোনার চামচ নিয়ে জন্ম নিইনি যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মা হরলিক্সের গ্লাস নিয়ে আমার পিছনে ছুটবে। আমি গরিবের ছেলে, বেঁচে থাকার জন্য জন্ম থেকেই লড়াই করেছি। ওইভাবে কথা বলছো কেন? আমি তো কিছু বলিনি। তারপর একটু থেমে রাইসা বলল, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলতে। আমি তোমার থেকে বয়সে ছোট এবং জুনিয়র, তুমি আমাকে তুমি বলবে। আমি তো তোমাকে তুমি বলছি, তাহলে কোথায় তোমার সমস্যা আমাকে তুমি বলতে? ঠিক আছে, চেষ্টা করব ম্যাডাম। আমাদের এই গল্পের নায়কের নাম নিবিড় ইসলাম শুভ। সবাই তাকে নিবিড় বলেই ডাকে। ওরা 2 ভাই ও 1 বোন। বাবা ক্ষেত মজুর। আজ 2 বছর হলো সে খুব অসুস্থ। ওদের বাড়ি বাঁকুড়া জেলায় বড়জোড়া থানায় অন্তর্গত একটি গ্রামে। খুবই দরিদ্র পরিবার ওদের। বড় ভাই বাবার সাথে মাঠে কাজ করে। নিবিড় ছোট থেকেই পড়াশোনায় খুবই ভালো। অনেক কষ্ট করে গ্রামের স্কুল থেকে সে উচ্চ মাধ্যমিক পাশ করে। সে ভেবেছিল আর হয়তো তার পড়াশোনা করা হবে না, যে কোনো একটা কাজ তাকে খুঁজে নিতে হবে। কিন্তু তার এক মামা কলকাতা শহরে অটো চালায়। সেই মামায় তাকে বলে কলকাতায় এসে বাসে হেল্পার করার। পরবর্তীকালে সেই মামার সুপারিশে বাসের হেল্পারের কাজের সুযোগ পায়। ও কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজে ভর্তি হয়। নিবিড় সায়েন্সের ছাত্র। তার ইচ্ছা বিজনেস ম্যানেজমেন্ট পড়ে ভবিষ্যতে সফল বিজনেসম্যান হতে চায়। তার বয়স এখন 22 বছর। আর আমাদের গল্পের নায়িকা রাইসা, সে একই কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তার বয়স এখন 19 বছর। রাইসাকে দেখতে খুব সুন্দর, কিন্তু সে পড়াশোনা থেকে দুষ্টু বুদ্ধি তার বেশি। আর সে খুব বড় লোকের মেয়ে, তাই তার মধ্যে সবসময় একটা অহংকার কাজ করে। সে গরিবকে দেখতে পারে না, কিন্তু নিবিড়ের মতো গরিব ছেলের সাথে সে বন্ধুত্ব করলো কেন? এর পেছনে লুকিয়ে আছে একটা রহস্য। আমাদের এই গল্পের সাথে থাকুন, আস্তে আস্তে সমস্ত ঘটনা উন্মোচিত হবে। মামা, তোমার সাথে একটা কথা ছিল। নিবিড়ের কথা শুনে তার মামা জাহিদ চৌধুরী বলল, বল, কি বলবি? আমাকে 500 টাকা ধার দিবে? আমার খুব দরকার আছে। তুই কি বলছিস? আমি তোর মামা হই, বড়লোক নয়। তোর যখন যেটা দরকার তুই আমায় বলবি। আসলে আমাকে একটা বই কিনতে হবে, বইটার দাম 500 টাকা। আমার কাছে তেমন টাকা নেই, এবছর স্কলারশিপের টাকা এখনও ঢুকেনি, তাই একটু টানাটানির মধ্যে আছি। ওই টাকাটা পেয়ে গেলে আমি তোমাকে দিয়ে দিব। ঠিক আছে, সমস্যা নেই, তুই আগে বই কেন। কথাটা বলে তার মামা 500 টাকার নোট নিবিড়কে দেয়। জাহিদ চৌধুরী নিবিড়ের মায়ের খালাতো ভাই। তার সুপারিশে নিবিড় বাসের এই কাজ পেয়েছে। ওখান থেকে যা ইনকাম করে সবটাই গ্রামের বাড়িতে পাঠাতে হয়। আর পড়াশোনা সে তার স্কলারশিপের টাকা থেকে করে। এদিকে রাইসাকে তার বড় ভাই শাহিদ বলছে, রাইসা, আমি তোকে যে কাজ করতে দিয়েছি তুই করবি?
আমি ওই ছেলেটাকে কলেজ থেকে তাড়াতে চাই। ও এবারে আমাকে টেক্কা দিয়ে ভালো রেজাল্ট করেছে। ও যখন থেকে কলেজে এসেছে তখন থেকেই কলেজের স্যারেদের নজরে পড়ে গেছে। আমি এই ছেলের ক্যারিয়ার নষ্ট করতে চাই। ওকে কোনোভাবেই কলেজে রাখা যাবে না। আমি শুধু একটা সুযোগ খুঁজছিলাম, তারপর তোর কথা মনে এলো। তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস তুই কাজটা করবি। আমি আশা করছি তুই পারবি। ভাইয়া, ও তো তোমার খুব ভালো বন্ধু, তারপরেও তুমি কেন ওর ক্ষতি করতে চাও? ও সব লোক দেখানো বন্ধু, দেখাতে হয় তাই করি। আমি ওকে পছন্দ করি না। তারপর শাহিদের কথা শুনে রায়সা বলল, তাড়াতাড়ি করলে হবে না, আমাকে একটু সময় দিতে হবে। আর 6 মাস পর আমাদের ফাইনাল সেমিস্টারে পরীক্ষা। তারপর আমরা সবাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলবো। আমি চাইছি তুই তার মধ্যে কিছু একটা কর, ও যাতে ফাইনাল পরীক্ষাটা দিতে না পারে। শাহিদ রায়সাদের আত্মীয়। রায়সার দাদু তার অর্ধেক সম্পত্তি রায়সার নামে লিখে দিয়েছে। খুব আদরের নাতনি। রায়সার বাবা পারভেজ চৌধুরীর 2টো বিয়ে। রায়সা দাদু তার ছেলের প্রথম বিয়ের কথা জানতো না। কিছুটা জোর করেই রায়সার মা মিতা বেগমের সাথে রায়সার বাবার বিয়ে হয়। কিন্তু রায়সার বাবা তার প্রথম স্ত্রীর কথা ভুলতে পারেনি। তাই সে মাঝে মাঝে তার প্রথম স্ত্রীর কাছে যায়, যেটা বাড়ি কেউ জানতো না। রায়সার মা একদিন বাড়ি ছেড়ে চলে যায়। রায়সা তার দাদুর কাছে থাকে। রায়সার বাবা একদিন রায়সাকে নিয়ে যায় এবং তার প্রথম স্ত্রী ও তার ছেলের সাথে আলাপ করিয়ে দেয়। বলে তার বন্ধু স্ত্রী ও ছেলে। সত্য ঘটনা সে তার মেয়েকে বলেনি। রায়সা ও সরল মনে তাদের সাথে সম্পর্ক তৈরি করে এবং মাঝে মাঝে ওই বাড়িতে যায়। আর শাহিদকে নিজের ভাই বলেই মনে করে। নিবিড় ও শাহিদ ওরা দুজনে একই ক্লাসে পড়ে। শাহিদ বরাবরই নিবিড়কে হিংসা করে। সে সবসময় নিবিড়ের ক্ষতি করতে চায়, অথচ মুখে ভালো বন্ধুত্ব দেখায়। কিন্তু কোনোভাবে সে পেরে ওঠে না। পড়াশোনায় শাহিদের থেকে নিবিড় অনেক ভালো ছেলে। সে যখন কোনোভাবে কিছু করতে পারল না, তখন সেই রায়সার সাথে যোগাযোগ করে এবং নিবিড়ের ক্ষতি করার চেষ্টা করে। রায়সাকে দিয়ে শাহিদ ফায়দা তোলার চেষ্টা করে। নিবিড় রাত 8টার পর সে বাড়ি চলে আসে। বাসের মালিক জানে বাস কাজ করার সাথে সাথে নিবিড় পড়াশোনা করে, তাই সে আর কিছু বলে না। আজকে নিবিড় যখন পড়ায় মগ্ন ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। দেখে তার মা ফোন করেছে। নিবিড় ফোনটা রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম মা, কেমন আছো? আমরা ভালো নেই বাবা। মায়ের এই প্রশ্নের উত্তরে নিবিড় একটু বিচলিত হয়ে পড়ে। সে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করে, কেন মা, কি হয়েছে? বাবার শরীর ঠিক আছে তো? ভাইয়ার কি হয়েছে? নিশি কেমন আছে? নিবিড়ের কথা শুনে তার মা মিনারা বেগম বলল, তোকে কি বলবো, তোর ভাইয়া মিরাজ বিয়ে করেছে। সে কি মা, ভাইয়া কাকে বিয়ে করলো? এখনো বাড়িঘর গোছানো হলো না, বাবার শরীর ভালো নেই, নিশি বড় হচ্ছে, আর এর মধ্যেই ভাইয়া বিয়ে করে ফেললো? তাহলে কি আর বলছি, পাশের গ্রামে মাকরুল চাচার মেয়েকে বিয়ে করেছে। মেয়েটা ভীষণ ঝগড়ুটে। এর আগে একবার বিয়ে হয়েছিল, কিন্তু সেখানে সংসার করতে পারেনি, তাই বাড়ি চলে এসেছিল। কালকে হঠাৎ তোর ভাইয়ার সাথে বিয়ে হয়। আমরা তো কিছুই জানি না। বলছিল কিছুদিন ধরে নাকি তোর ভাইয়ার সাথে ওর একটা সম্পর্ক তৈরি হয়েছিল। আমি তো খুব চিন্তায় পড়ে গেছি, কি হবে বল না। মায়ের মুখ থেকে এই কথা শুনে নিবিড় বলল, ভাইয়া কোথায় মা? এখনো ওদের বাড়িতেই আছে, কিছুক্ষণ পর চলে আসবে। ঠিক আছে মা, তোমাকে আর চিন্তা করতে হবে না। ছেলে বউকে বরণ করে ঘরে তোলো। আর আমাদের যে ওই কোণের দিকে ইটে গাঁথনি দেওয়া ঘরটা আছে না, ওই ঘরটা একটু গুছিয়ে দাও। ওই ঘরে ওদের তোলো। ওই ঘরে তোর ছোট বোন নিশি থাকে, ও কি ছাড়বে ঘর? ঠিক আছে, তুমি নিশিকে ফোনটা দাও, ওর সাথে আমি কথা বলছি। নিশি নিবিড়ের ছোট বোন। সে তখন মায়ের পাশে দাঁড়িয়ে ছোট ভাইয়ের কথা শুনছিল। তারপর তার মায়ের হাত থেকে ফোন নিয়ে সে তার ভাইকে উদ্দেশ্য করে বলে, তুই বললেও আমি ঘর ছাড়বো না। বড় ভাইয়া কিছুদিন হলো সংসারে টাকাও দিচ্ছে না, তার উপর আবার ওই মেয়েটাকে বিয়ে করেছে। আমার তো মনে হয় না ওই মেয়েটার সংসার করবে ভাইয়া। তুই জানিস না মেয়েটা মোটেও ভালো নয়, আমি মেয়েটাকে খুব ভালো করে চিনি। নিবিড় বোনের কথাগুলো মন দিয়ে শোনে। তারপর বোনকে আশ্বস্ত করে বলে, ঠিক আছে, সেসব কথা এখন পরে হবে। তুই এখন ওই ঘরটা গুছিয়ে দে। আর আমার যে ছোট ঘরটা আছে তুই ওখানে থাক। আমি এখন যাচ্ছি না, আর আমি গেলে যেখানে হোক শুয়ে পড়ব। তুই ওই ঘরেই থাকবি, বাড়িতে কোনো অশান্তি করবি না। ভাইয়া ভাবিকে নিয়ে আসছে, তুই মাকে বলবি হাসি মুখে থাকতে, আর তুইও হাসি মুখে থাকবি। আমি যেন কোনো ঝগড়া গণ্ডগোলের খবর না পাই। জানিস তো বাবা অসুস্থ, অশান্তি করলে বাবা আরও চিন্তা করবে।
তখন আবার বাবাকে বাঁচানো যাবে না, তাই অশান্তি করবি না। ভাইয়া ভাবির সাথে ভালো ব্যবহার করবি। ছোট ভাইয়াকে নিশি খুব ভালোবাসে, তাই সে ভাইয়ের কথা না বলতে পারে না। সে আচ্ছা বলে ফোনটা কেটে দেয়। নিবিড়ের বাবা নুরুল দীর্ঘদিন ধরে বিছানা শয্যাশায়ী। সে কাজ করতে পারে না। তার বড় ভাই মিরাজ কাজ করে আর নিবিড় টাকা পাঠায়। এই থেকে ওদের সংসার চলে। এদিকে নিবিড় কলেজে এসেছে। হঠাৎ রাইসা তার কাছে গিয়ে বলে, কেমন আছো? নিবিড় কোনো কথা না বলে মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যেতে চাইলেই রাইসা নিবিড়ের হাত ধরে ফেলে আর বলে, আমার সাথে কথা না বলে চলে যাচ্ছ কেন? তোমার ফোন নাম্বারটা দাও। রাইসার কথায় নিবিড় বিরক্ত হয় আর বলে, তুমি কেন আমার পিছনে পড়ে আছো? সেদিন তোমায় বললাম না আমার ফোন নেই। কেন মিথ্যা কথা বলছো? আজকে ফোন নেই এমন মানুষ আছে? আজকে তুমি কেন আমার সাথে কথা বলতে চাইছো না? আমার কথা বলতে ভালো লাগছে না। আমি এখন পড়াশোনা করছি, তাই ওটাই ভালোভাবে করতে চাই। এসব বন্ধু তো আমার সাথে ভালো হবে না। তুমি বরং অন্য রাস্তা দেখো। আমার থেকে ভালো বন্ধু তুমি পেয়ে যাবে। বন্ধু হয়তো পাবো, কিন্তু ভালো মানুষ তো পাবো না। তোমাকে আমার ভালো লেগেছে, তাই তোমাকে আমার বন্ধু হতেই হবে। আমি কোনো অজুহাত শুনবো না। আজকে তুমি আমার সাথে ঘুরতে যাবে। সম্ভব নয়। তুমি তো জানো আমি বাসে কাজ করি। শুধু মালিককে বলে আমি 2 ঘন্টা কলেজে আসি, এরপর আমাকে ডিউটি করতে হবে। তারপর আর 10টা পর আমাকে আবার পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তুমি বাসের ডিউটি দাও, আমি তোমার বাসে করে যাব। ওখানেই আমি তোমার সাথে গল্প করব। আমাকে তো কাজ করতে হবে, গল্প করলে হবে না। তা না হলে মালিক পয়সা দেবে না। বাসে থাকলে সিরিয়াস থাকতে হবে। যাত্রীদের গন্তব্যে ওঠানামা করা আমার দায়িত্ব। প্রত্যেকের কাছ থেকে টাকা নেওয়া ওটা আমার দায়িত্ব। আমি তো আমার দায়িত্ব এড়াতে পারি না। তুমি তোমার দায়িত্ব করো। আমি কি তোমাকে না বলেছি? তোমাকে আমার ভালো লেগেছে, তাই তোমাকে আমি ছাড়ছি না। আমি তোমার সাথে যাব মানে যাব। তুমি না বললে আমি শুনবো না। তুমি এখন ক্লাস করো, আমি এখানে অপেক্ষা করছি। তুমি যখন যাবে আমিও তোমার সাথে যাব। রাইসা নিবিড়ের কোনো কথাই শোনে না। রাইসা নিবিড়ের পেছনে লেগে থাকে। নিবিড় কলেজ থেকে বাড়ি যায়। রাইসা নিবিড়ের সাথে যেতে চাইলে নিবিড় বারণ করেন আর বলে, দেখো রাইসা, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে পারছি না। আমি একটা বস্তির ছোট ঘরে থাকি আমার মামার সঙ্গে। তুমি গেলে সেখানে অসুবিধা আছে। তো মামা এখন ডিউটিতে আছে। তুমি যদি আমার সাথে থাকো কেউ কিছু ভাবতে পারে, তাই আমি তোমায় নিয়ে যেতে পারছি না। নিবিড়ের কথা রাইসা বুঝতে পারে। সে কিছু বলে না। নিবিড় বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে ডিউটিতে যায়। নিবিড় কলেজে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত করে। ভোর 5টা থেকে সে বাসে ডিউটিতে দেয়। শুধু 2 ঘন্টা কলেজে যায়, বাকি সময়টা বাসে থাকে। এদিকে রাইসা বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে থাকে। বাস এলে সে বাসে নিবিড়কে দেখতে পায়। রাইসা বাসে উঠে নিবিড়কে কিছু বলতে গেলেই ইশারা করে চুপ করিয়ে দেয়। রাইসা কিছু বলে না। হাওড়া এলে নিবিড় তার ফোন নাম্বারটা রাইসার হাতে দেয় আর বলে, আমার ফোন নাম্বার এটা, আর রাত 10টার আগে কোনো ফোন করবে না। আমি কথা বলতে পারবো না। যদি কিছু বলা থাকে তাহলে আমাকে মেসেজে বলে দিবে। আজকে কলেজে শাহিদ রাইসাকে বলে, কিরে, ছেলেটাকে ফাঁসাতে পারলি? কাজ চলছে, তবে একটু সময় লাগবে। ফোন নাম্বার পেয়ে গেছি। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোমার কথা মতো কাজ করছি। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তোর প্রতি আমার বিশ্বাস আছে। আশা করছি তুই পারবি। নিবিড় ডিউটি দিয়ে রাতে বাড়ি এলে রাইসাকে ফোন করে। নিবিড় ফোনটা রিসিভ করে রাইসা বলে, আজকে খুব ব্যস্ত ছিলে? হ্যাঁ, আমাদের ইউনিয়ন থেকে বাসে হেল্পারদের নিয়ে বাস মালিকের একটা মিটিং ছিল, সেজন্য একটু ব্যস্ত ছিলাম। ও, সেজন্য তোমাকে কলেজে দেখতে পাইনি। জানো, আমাদের কলেজ থেকে এডুকেশন ট্যুর আছে। সামনের সপ্তাহে 2 দিনের জন্য আমরা সুন্দরবন যাব। ও আচ্ছা, খুব ভালো তো। কিন্তু আমাদের ডিপার্টমেন্টের জন্য নয়, ওটা তো তোমাদের জন্য। না গো, কলেজের প্রতিটা ছেলে মেয়েকে নিয়ে যাবে। তুমি যাবে, আমি কোনো কথা শুনবো না। 2 দিনের ছুটি নেবে। আমি এখন রাখছি, পরে কথা বলবো। কথাটা বলে রাইসা নিবিড়কে ফোনে কথা বলতে না দিয়ে ফোনটা কেটে দেয়। রাইসা এরকম পাগলামিতে নিবিড় হেসে ওঠে আর সে মনে মনে বলে, এই মেয়ে দেখছি আমাকে পাগল করে দিবে। আমি যত নিজেকে সংযত রাখছি কিন্তু পারছি না। শেষ পর্যন্ত এই মেয়েটার প্রেমে আমাকে পড়তেই হলো। কথাটা বলে নিবিড় হেসে ওঠে। পাশে নিবিড়ের মামা জাহিদ চৌধুরী নিবিড়কে বলে, কিরে, কি ভাবছিস নিজের মনে যে হাসছিস? মামার কথায় লজ্জা পায় নিবিড়। সে স্বাভাবিক হয়ে বলে, কই কিছু নয় তো মামা, রুটি আর তরকারি এনেছো? হ্যাঁ রে, এনেছি। তুই আয়, তাড়াতাড়ি খেয়ে নে।
আজকে খুব খাটনি গেছে, এখনই ঘুমিয়ে পড়বো। নিবিড় কলেজে এলে রাইসা তাকে বলে, তোমার ঘুরতে যাওয়ার টাকা আমি দিয়ে দিয়েছি, তোমাকে পেমেন্ট দিতে হবে না। তোমাকে কে দিতে বলেছে? আমি যাব কি তার ঠিক নেই। নিবিড়ের কথায় রাইসা নিবিড় দুটো গালে হাত দিয়ে মিষ্টি সুরে বলে, তুমি যাচ্ছ এটাই ফাইনাল। দুষ্টুর ছেলে, আমি কোনো কথা শুনবো না। তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো। তোমাকে আমি অনেক বড় শাস্তি দেব, আর সেই শাস্তিটা আমি তোমাকে ওখানেই দেব। এখন আমি আসছি, তুমি চুপচাপ ক্লাসে চলে যাও, রাতে ফোন দেব। রাইসার এই ব্যবহারে নিবিড় কিছুটা ভেবাচাকা খেয়ে যায়। সে রাইসার দিকে তাকিয়ে থাকে। ঠিক সেই সময় নিবিড়ের বন্ধু শাহিদ নিবিড়ের পায়ে হাত দিলে নিবিড় কিছুটা চমকে যায়। সেটা দেখে শাহিদ হাসতে থাকে আর বলে, আরে আমি তোর বন্ধু, তোর প্রেমিকার রাইসা নয়। ডুবে ডুবে জল তো ভালোই খাচ্ছিস, ভেবেছিস আমরা কিছুই জানি না? কি একটা গান আছে জানো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলে আমি বাসি। শাহিদের কথায় নিবিড় বলে, কী সব উল্টাপাল্টা কথা বলছিস? ওইসব কিছুই নয়। মেয়েটা খুব সহজ সরল আর সাদাসিধে। ও যেচে আমার সাথে বন্ধুত্ব করেছে। নারী মানে ছলনাময়ী, কার মধ্যে কি আছে তুই বুঝবি কি করে? তবে তুই সাবধানে থাকবি। এখানে পড়াশোনা করতে এসেছিস নিজের স্বপ্ন পূরণ করার জন্য। কাউকে ভালোবেসে নিজের জীবনকে বলি দিবি না, খুব সতর্ক থাকবি। আমার জীবনে কিছু অতীত আছে, সেটা হলো ছ্যাঁকা খাওয়ার অতীত। তাই তোর ভালোর জন্য বলছি, চল ক্লাসে চল। আর দেবদাসের মতো তোর পার্বতীর দিকে তাকিয়ে থাকতে হবে না। একদিকে বন্ধুকে সাবধান করছে অথচ পেছন থেকে ছুরি মারছে। ক্লাসে নিবিড় কিছুতেই মন দিতে পারে না। বারবার তার মন সংযোগ হয় রাইসার মুখটা বারবার চোখের সামনে ভেসে ওঠে। এত বড় লোকের মেয়ে BMW গাড়ি নিয়ে কলেজে আসে, কিন্তু তার মধ্যে কোনো অহংকার নেই। সত্যি মেয়েটা ভালো। নিবিড় এবার সিদ্ধান্ত নিল, যা হয় হবে, সে রাইসাকে আর ফিরিয়ে দেবে না। এবার ওর সাথে রিলেশনে যাবে। নিবিড় ডিউটিতে যায়, সেখানে মন দিয়ে কাজ করতে পারে না। এদিকে গ্রামের বাড়িতে তুমুল অশান্তি চলছে। নিবিড়ের বড় ভাই সংসারে আর কোনো টাকা পয়সা দেয় না। তার মা মিনারা বেগম তার বড় ছেলে মিরাজকে বলল, মিরাজ, কিছুদিন হলো তোর বাবার ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ আনতে হবে। তুই আজকে আমাকে 500 টাকা দিবি? মায়ের কথায় মিরাজ কি বলবে তার আগেই মিরাজের সদ্য বিয়ে করা বউ তানহা বেগম শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে মিরাজকে বলে, শুনছো, আমার শরীরটা ভালো নয়, ডাক্তার চেক আপ করতে বলেছে, কালকের মধ্যেই যেতে হবে। মিনারা বেগম তানহা বেগমের কথা শুনে মিরাজের দিকে তাকায়। মিরাজ তার মাকে বলে, আমার কাছে টাকা নেই মা, তুমি নিবিড়কে বলো টাকা পাঠাতে। তুমি তো শুনলে ওর শরীর ভালো নয়, ওকে ডাক্তার চেক আপ করাতে বলেছে। আমি কাজ করছি, আজকে যাচ্ছি, যদি টাকা দেয় তাহলে ওর চিকিৎসা করাতে পারবো। আর বাবার ওষুধ কেনার জন্য আমি কোনো পয়সা দিতে পারবো না। ছেলের কথা শুনে মিনারা বেগম ছেলেকে বলে, তোর ছোট ভাইয়ের টাকাই সংসার চলে, তুই সংসারে কত আর দিস? মাঝে মধ্যে শুধু বাবার ওষুধগুলো কিনে দিতিস, তাও বলছি তুই দিতে পারবি না? মিরাজ কিছু বলবে কি তার আগে তানহা বেগম বলে, এতদিন যা করেছে ভুলে যান। আর এই বুড়োকে বাঁচিয়ে রেখে কি করবেন? আজ কতদিন ধরে বিছানায় পড়ে আছে, মরছে না, শুধু শুধু টাকাগুলো জলে যাচ্ছে। টাকা দিতে পারবে না, আর এই বুড়োর ওষুধ কিনতে হবে না। ভাবির কথায় পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট নিশির মনে খুব কষ্ট হয়। সে ভাবিকে বলে, আমি শুনলাম তুমি ভালো মেয়ে নও, তাই তোমার আগের সংসার হয়নি, তাই বলে বয়স্ক মানুষকে সম্মান দেবে না এটা আশা করিনি। নিশির কথায় তান্না বেগম রেগে যায় আর নিশিকে উদ্দেশ্য করে বলে, আমি না খারাপ, তাই শ্বশুরবাড়ির সংসার করতে পারিনি। তা তোর তো বয়সটা কম হলো না, এখনো ভাইয়ের সংসার পড়ে আছিস, তোর লজ্জা করছে না? কত ছেলের সাথেই তো ঘুরে বেড়াস, তার খবর বুঝি আমরা জানি না? কি বলছো কি তুমি বৌমা? নিশি এই সবে 18 বছর পূর্ণ হলো, এখনো বিয়ে করার মতো বয়স হয়নি। আর আমার মেয়ের স্বভাব চরিত্র যথেষ্ট ভালো। ও তোমার মতো বিয়ে পাগলা হয়ে যায়নি, নিজের বাড়ির লোককে না জানিয়ে বিয়ে করে বসবে। মিনারা বেগমের কথায় তান্না বেগম রেগে যায়, চিৎকার করে ঝগড়া করতে থাকে। এদিকে অসুস্থ নিবিড়ের বাবা ইয়াকুব খানের এই চিৎকার সহ্য করতে পারে না, সে আরও অসুস্থ হয়ে পড়ে। মিরাজ তার মাকে ঠেলে দেয় নিশির গালে চড় মেরে। নিশিকে উদ্দেশ্য করে বলে, তুই হলি যত নষ্টর করা, তোর জন্য সংসারে এত অশান্তি হচ্ছে। তুই বাড়ি থেকে চলে যা, তোকে আর কলেজে যেতে হবে না।
কলেজ যাস না, ছেলেদের সাথে নষ্টামি করতে যাস? ছেলের মুখ থেকে এই কথা শুনে মিনারা বেগম ছেলেকে বলে, তোর লজ্জা করছে না নিজের ছোট বোনকে এইসব কথা বলতে? আরে তুই যাকে বিয়ে করেছিস তার চরিত্র জানিস? তোর মতো ছেলের আমি মুখ দেখতে চাই না। তুই এই বাড়ি ছেড়ে চলে যা। আমরা বাড়ি ছেড়ে যাব না। আপনি আপনার অসুস্থ স্বামী আর মেয়েকে নিয়ে বাড়ি থেকে বিদায় হন। এই বাড়িটা আপনার স্বামীর নয়, না আমার স্বামীর। এটাও দাদুর ভিটে, তাই আপনার স্বামীর মতো আমার স্বামীর অধিকার আছে। হঠাৎ ঘরের ভেতর থেকে শব্দ শুনতে পেয়ে তারা ঝগড়া বন্ধ করে। সবাই ঘরের ভেতরে গিয়ে দেখে ইয়াকুব অবস্থা খারাপ, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। স্বামীকে এই অবস্থায় দেখে মিনারা বেগম ভেঙে পড়ে। সে তার মেয়েকে উদ্দেশ্য করে বলে, নিশি, তোর বাবার অবস্থা ভালো নয়। তুই ডাক্তার চাচাকে ফোন করে এখানে আসতে বল। মায়ের কথায় নিশি ডাক্তারকে ফোন করে। ডাক্তার এসে ইয়াকুবকে চেক করে বলে, পেশেন্টের অবস্থা ভালো নয়, স্ট্রোক হয়েছে, ওনাকে এক্ষুনি হসপিটালে অ্যাডমিট করতে হবে, তা না হলে বাঁচাতে পারা যাবে না। ডাক্তারের কথা শুনে মিনারা বেগম ও নিশি খুব ভেঙে পড়ে। মিরাজ কিছু করতে যাবে কি, তার আগেই তার স্ত্রী তান্না বেগম তার হাত ধরে ফেলে আর বলে, তুমি একদম যাবে না। কাজে বেরিয়েছিলে, কাজে চলে যাও। এই বুড়ো অনেক দিন ধরে বিছানায় পড়ে গেছে, ও বেঁচে থেকে কি করবে? তার থেকে মরে যাই ভালো। আর এক পয়সাও খরচ করবে না। আমার দিব্যি রইল, যদি আমাকে ভালোবাসো তাহলে আমার কথা তোমাকে শুনতে হবে। কিছুটা জোর করে তান্না বেগম মিরাজকে কাজে পাঠিয়ে দেয়। মিরাজের মন চাইছিল না, যতই হোক বাবা তো, কিন্তু কি করবে, তাই সে কোনো কথা না বলে কাজে চলে যায়। এদিকে নিশি খুব কান্নাকাটি করতে থাকে। মিনারা বেগম ছেলের ব্যবহারে, স্বামীর অবস্থা সব কিছু দেখে সে নীরব হয়ে যায়। নিশি তখন ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তারবাবু, আমি তো কিছু বুঝতে পারছি না। দেখলেন তো আমাদের বাড়িতে অশান্তি হচ্ছে। ভাইয়া চলে গেল, ছোট ভাইয়া কলকাতায় থাকে, তাই আমি কাউকে পাচ্ছি না। আপনি একটু অ্যাম্বুলেন্সকে ফোন করে ব্যবস্থা করে দিন না। ঠিক আছে, আমি ফোন করে ব্যবস্থা করে দিচ্ছি। তুমি কিন্তু টাকার রেডি রেখো। সরকারি হসপিটালে হয়তো খরচ একটু কম হবে, কিন্তু তোমার বাবা তো কন্ডিশন ভালো নয়, কি হবে বুঝতে পারছি না। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে আসে। হসপিটালে নিয়ে যাওয়ার সাথে সাথেই ডাক্তার চেক আপ করলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ডাক্তার বলে অনেক দেরি হয়ে গেছে। এই কথা শুনে নিশি কান্নায় ভেঙে পড়ে। মিনারা বেগম কোনো কথা বলে না। রাতে নিবিড়ের খুব ভালো ঘুম হয়, কারণ সেই রাইসাকে নিয়ে ভালো স্বপ্ন দেখেছে। সকালে হাসি মুখে সে ঘুম থেকে ওঠে। তার ফোনটা বাজতেই দেখে নিবিড় ফোনের দিকে তাকায়। দেখে তার ছোট বোন নিশি ফোন করছে। সে ফোন রিসিভ করলে নিশি কান্নায় ভেঙে পড়ে। নিবিড় বোনের কান্নার কারণ বুঝতে পারে না। সে বোনকে বলে, কি হয়েছে, এত সকালে ফোন করেছিস আর তুই কাঁদছিস কেন? বাবা কেমন আছে? নিবিড় জানে তার বাবা অসুস্থ, তাই সে সবার আগে বাবার খবর জিজ্ঞাসা করলো। কিন্তু বাবার কথা জিজ্ঞাসা করতেই নিশি কাঁদতে কাঁদতে বলল, বাবা বেঁচে নেই, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। মায়ের অবস্থা খারাপ, বড় ভাইয়া ভাবি ওরা কেউ আসেনি। আমি একা সামলাতে পারছি না, তুই এলে সব কিছু জানতে পারবি। বোনের মুখ থেকে এই কথা শুনে নিবিড় খুব ভেঙে পড়ে। তবু ছোট বোন আর মায়ের কথা ভেবে সে শক্ত হয়। তাড়াতাড়ি মামাকে ফোন করে সমস্ত ঘটনা বলে। তারপর সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়িতে গিয়ে দেখতে পায় তার বাবার দেহটা পড়ে আছে। বাবার পায়ের কাছে গিয়ে নিবিড় কান্নায় ভেঙে পড়ে। খুব কষ্টের সংসার তাদের। বাবা দিনমজুরি করে সংসার চালাতো। অনেক কষ্ট করে এই 3 ভাই বোনকে মানুষ করেছে। হঠাৎ বাবা স্ট্রোক হয় আর সে বিছানায় পড়ে থাকে। তার কাজ করার শক্তি থাকে না। তখন থেকে নিবিড় কাজ করার সিদ্ধান্ত নেয়। পাড়ার লোকেদের নিয়ে বাবার কবরের ব্যবস্থা করা হয়। মিরাজ আর তান্না বেগম বাড়ি আসে না। বাবা মারা গেছে শুনে তান্না বেগম বাপের বাড়ি চলে যায়। আজ মিরাজকে তার বাপের বাড়িতে চলে আসতে বলে যদি তাদের কোনো খরচ দিতে হয়, এই ভয়ে তারা সেখানে আসে না। নিবিড় সব কিছু ব্যবস্থা করে তার মাকে বলে, মা, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো আমরা কি করব বলো? যা আবার হয়েছে, নিজেকে শক্ত করো। আমি জানি তুমি বাবাকে খুব ভালোবাসতে। বিচার পড়ে থাকলেও তুমি বাবাকে কখনো অবহেলা বা অযত্ন করনি। তুমি তার যোগ্য সহধর্মিণী ছিলে। কিন্তু মা, কি করবে, মৃত্যুকে তো কেউ খণ্ডাতে পারবে না। বাবার আয়ু শেষ হয়ে গিয়েছিল, তাই বাবা চলে গেল। তুমি এবার শক্ত হও। আমাকে চলে যেতে হবে, তুমি নিশিকে দেখবে। নিবিড়ের কথা শুনে তার মা নিবিড়কে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে ওঠে আর বলে, তোর বাবা মারা যায়নি, তোর ভাবি, তোর ভাইয়া, ওরা তোর বাবাকে মেরে ফেলেছে। ওরা খুনি।
আমি ওদের সাথে এক বাড়িতে থাকবো না। ওরা যদি বাড়িতে আসে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। মায়ের কথা শুনে নিবিড় মাকে বোঝাতে লাগলো। মা, কখনো কাউকে মৃত্যুর জন্য দায়ী করো না। সংসারে অশান্তি হচ্ছিল, তাই বলে ভাইয়া ভাবি বাবাকে মারবে, এটা হতে পারে না। তুমি আমার মা, ওইসব মাথায় রেখো না। তুমি শক্ত হও, নিশি বড় হচ্ছে, ওকে দেখতে হবে। আর তুমি কোথাও যাবে না, এ বাড়িতে থাকবে। ভাইয়া সংসারে থাকতে হবে না, তুমি আলাদা হয়ে থাকবে, নিশিকে নিয়ে থাকবে। আমি খরচ পাঠিয়ে দিব। তোর ভাবি ভাইয়া ওরা ভালো মানুষ নয়, ওরা নিশির ক্ষতি করতে পারে। আমার বয়স হয়েছে, আমার জন্য চিন্তা করিস না। কিন্তু মেয়েটা যদি কিছু বদনাম হয়, তোর ভাইয়া কি বলেছে জানিস? ও নাকি কলেজে যায় ঢলাতে নষ্টামি করতে। তুই বল, কোন বড় ভাই ছোট বোনের সম্পর্কে এরকম মন্তব্য করতে পারে? ওর রুচিতে মাতল না। আমি একটা জানোয়ারকে গর্ভে ধরেছি, যে মা বোনকে সম্মান দিতে পারে না, সে কখনো মানুষ হতে পারে না। আমি কি করে থাকবো এই মেয়েকে নিয়ে এই বাড়িতে? মায়ের মুখ থেকে এই কথা শুনে নিবিড়ের খারাপ লাগে। বড় ভাই পারলো ছোট বোনকে এরকম বলতে, তবু সে মাকে সান্ত্বনা দিয়ে বলল, মা, কিছুদিন এখানে থাকো। আমার কিছুদিনের মধ্যে গ্র্যাজুয়েট কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি কোনো একটা চাকরি পেয়ে যাব। তোমাকে আর নিশিকে নিয়ে আমি শহরে চলে যাব, ওখানে বাড়ি ভাড়া করে থাকবো। আমি তো এখনও সেভাবে ইনকাম করতে পারি না, তার উপর এখন পড়াশোনা করতেছি, খরচ হচ্ছে। প্লিজ মা, একটু বোঝার চেষ্টা করো, এত অবুঝ হইও না। আমার আর নিশি মুখ চেয়ে তোমাকে শক্ত হতে হবে। নিবিড়ের কথা শুনে তার মা চোখের জল মুছে তারপর নিবিড়ের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, আমি আর কাঁদবো না। আমি তোকে কথা দিলাম, আর আমি চোখের জল ফেলবো না। দুদিন পর মিরাজ তান্নাকে নিয়ে বাড়িতে আসে। তারা নিবিড়ের সাথে কোনো কথাই বলে না। নিবিড় তার ভাইয়ার এই পরিবর্তন দেখে সে অবাক হয়। সেও কথা বলতে চায় না। 15 দিন ছিল নিবিড় গ্রামের বাড়িতে। তারপর সে শহরে চলে আসে। কলেজে গেলে রাইসা নিবিড়কে দেখতে পেয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরে আর নিবিড়ের গালে কিস করে নিবিড়কে বলে, তুমি কোথায় ছিলে জানো? আমি তোমায় কত ফোন করেছি, তোমার ফোনে সুইচ অফ ছিল। তুমি ঘুরতে না গেলে আমি কত চিন্তায় ছিলাম। তোমার কোনো বিপদ হলো না তো? তুমি কেন এমন করলে? তুমি আমার কথা একটুও ভাবলে না? এই কথা বলে রাইসা নিবিড়কে জড়িয়ে ধরে। নিবিড় কি করবে বুঝতে পারল না। তখন কলেজের ওই জায়গাটায় কেউ ছিল না, তাই ওদেরকে এই অবস্থায় কেউ দেখেনি। নিবিড় এদিক ওদিক তাকিয়ে রাইসাকে বলে, রাইসা, এখানে কেউ চলে আসবে, তখন আমাদের দেখে ফেলবে। তুমি আমি দুজনে বিপদে পড়ে যাব। আমার গ্রামের বাড়িতে আমার বাবা মারা যায়, তাই আমি ওখানে গিয়েছিলাম। ওখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য ফোন সুইচ অফ ছিল। নিবিড়ের কথায় রাইসা নিবিড়কে ছেড়ে দেয়। তারপর নিবিড়ের দিকে তাকিয়ে বলে, কি হয়েছিল তোমার বাবার? অনেকদিন থেকে অসুস্থ ছিল, বিছানায় শুয়ে থাকতো, কিছু কাজ করতে পারতো না। হঠাৎ সেদিন খুব বাড়াবাড়ি হয় আর বাবা মারা যায়। খবর পেয়ে আমি গ্রামের বাড়ি ছুটে গিয়েছিলাম, সেজন্য আমি কলেজে আসতে পারিনি আর ট্যুরে যেতে পারিনি। ও সরি। এরপর থেকে নিবিড়ের সাথে রাইসার ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন কিছুটা জোর করে রাইসা নিবিড়ের সাথে নিবিড় যেখানে থাকে সেই বস্তিতে যায়। রাইসা থেকে ছোট্ট একটা ঘরে নিবিড় আর তার মামা থাকে। সেই সময় তার মামার রুমে ছিল না। রাইসা রুমের মধ্যে ঢোকে নিবিড়কে জড়িয়ে ধরে। নিবিড় নিজেকে ধরে রাখতে পারে না, সেও রাইসাকে জড়িয়ে ধরে। রাইসা তার ফোনে দুজনের কিছু ছবি তোলে। নিবিড় নিজেকে কন্ট্রোল করতে পারে না, রাইসাকে জড়িয়ে ধরে তার গালে কপালে কিস করে। তারা যখন দুজনের উন্মুক্ত হয়ে ওঠে, ঠিক সেই সময় রাইসার ফোনটা বেজে ওঠে। ফোনের শব্দে তারা দুজনে স্বাভাবিক হয়। রাইসা ফোনের দিকে তাকিয়ে বলে, নিবিড়, আমার একটা আর্জেন্ট ফোন এসেছে, তাই আমি এখন আসছি। তুমি ভালো থাকবে। তুমি একা যেতে পারবে তো? হ্যাঁ, পারবো। সাবধানে যাবে। তারপরের দিন নিবিড় কলেজে গেলেই কলেজে পুলিশ আসে আর নিবিড়কে পুলিশ অফিসার তামিম খান বলে, তুমি নিবিড় ইসলাম? হ্যাঁ স্যার, কেন? তোমার নামে অভিযোগ আছে, তুমি নাকি কোনো মেয়েকে নিজের রুমে ডেকে নিয়ে গিয়ে তার সাথে জোর জবরদস্তি করেছো। পুলিশ অফিসার তামিম খান কথাগুলো বলে নিবিড়ের সাথে রাইসার ঘনিষ্ঠ কিছু মুহূর্তের ছবি দেখায়। সেটা দেখে নিবিড় মাথায় হাত দিয়ে ওখানে বসে পড়ে আর কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে বলে, স্যার, এসব মিথ্যা কথা। আমি ওর সাথে কোনো প্রকার জোর করিনি। ও তো আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। বিশ্বাস করুন, আমাদের মধ্যে একটা পবিত্র সম্পর্ক। ও সেদিন আমার সাথে গিয়েছিল, আমাদের মধ্যে এমন কিছু হয়নি।
কথাটা বলে নিবিড় পুলিশ অফিসারের দিকে তাকালে দেখে পাশে রাইসা, শাহিদ, আরও কিছু কলেজের ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। নিবিড় রাইসাকে বলে, রাইসা, তুমি কেন এই কাজ করলে? আমি তো ভেবেছিলাম তুমি খুব সহজ সরল মেয়ে। শেষ পর্যন্ত তুমিও আমাকে ফাঁসালে। আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি তো জোর করে আমার সাথে সম্পর্ক করেছিলে, বলো। নিবিড়ের কথায় রাইসা কাঁদতে থাকে আর পুলিশ অফিসারকে বলে, বিশ্বাস করুন স্যার, ও মিথ্যা কথা বলছে। ও জানে আমি বড়লোকের মেয়ে, তাই আমি যেদিন থেকে কলেজে এসেছি সেদিন থেকে ও আমার পেছনে পড়ে আছে। আর সেই দিন আমি বাড়ি ফিরছিলাম, ও আমাকে ওখান থেকে ওর বাড়িতে নিয়ে যায়, আমার সাথে জোর করে। রাইসা বলতে পারল না, কাঁদতে কাঁদতে সে ওখানেই বসে পড়ল। তারপর পুলিশ অফিসার তামিম খান নিবিড়কে বলল, শুনলেন তো অভিযোগকারিনী কি বলল? আপনার কিছু বলার আছে? আপনি চলুন। শাহিদ তখন নিবিড়কে বলল, আমি বলেছিলাম তোকে মেয়েদের বিশ্বাস করবি না, ওরা ছলনাময়ী হয়। দেখলি তো কীরকম মিথ্যা অভিযোগ করলো, তোর কেরিয়ার পুরো নষ্ট করে দিল। তোর যে স্বপ্ন ছিল বিজনেস ম্যানেজমেন্ট পড়া, আর মনে হচ্ছে সম্ভব হবে না। এরপর কলেজ কর্তৃপক্ষ নিবিড়কে কলেজ থেকে বহিষ্কার করে সে যাতে কোনো কলেজে ভর্তি না হয় তার ব্যবস্থা করে দেয়। এর পুরো ঘটনাটা শাহিদ ইউনিয়নে সাহায্য করে, যার বলি করা হয় নিবিড়, রাইসা নামে দুটো নিষ্পাপ ছেলে মেয়েকে। নিবিড় জেলে থাকে, সে কি করবে? এখানে তো কেউ নেই। তার মামা দুদিনের জন্য বহরমপুর গেছে, তাই নিবিড়ের জামিনের কেউ ব্যবস্থা করে না। দুদিন পর সেখানে ভদ্রলোক আসে। সে নিবিড়ের সাথে দেখা করে আর বলে, আমার নাম মোস্তাফা চৌধুরী, আমি একজন উকিল। আমাকে তোমার এক শুভাকাঙ্ক্ষী পাঠিয়েছে। নাম বলো নিষেধ আছে, তাই নাম বলতে পারছি না। আমি তোমার জামিনের আবেদন করছি, আশা করি মঞ্জুর হয়ে যাবে। ভদ্রলোকের কথা শুনে নিবিড় ভদ্রলোকের দিকে তাকায়, তারপর বলে, আমি ঠিক বুঝতে পারছি না কে আমার শুভাকাঙ্ক্ষীকে পাঠিয়েছে আর সে কেন নাম বলতে নিষেধ করেছে। আমি জানি না, সে মনে হয় ওই বাসের ডেইলি প্যাসেঞ্জার করে। ও তোমাকে চেনে, ও বিষয়টা শুনেছে, তাই ও আজকে আমাকে পাঠিয়েছে। হয়তো সামনে আসতে চাইছে না, যদি ওর কোনো ক্ষতি হয় সেই কারণে হয়তো। তবে এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। সে যেই হোক, সে নিশ্চয়ই তোমার ভালো চাই। কোর্টে পরপর 2-3 ডেট পড়ে, কিন্তু রাইসা সেখানে যায় না, যার ফলে নিবিড় সহজেই জামিন পেয়ে যায়। জামিন পেয়ে বাড়ি ফিরে এলে সে তার মামাকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে তার মামা বলে, নিবিড়, ভেঙে পড়িস না, নিজেকে শক্ত কর। মেয়েটা তোর সাথে কেন এমন আচরণ করলো জানি না, তোকে কিসের শাস্তি দিল। তবে যাই হোক, সব কিছু ভুলে যা। কি করবি, তোর ভাগ্য যা ছিল তাই হয়েছে। তুই মন দিয়ে কাজ কর। কিন্তু মামা, আমার ইচ্ছে ছিল আমি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করব আর ব্যবসা করব, কিন্তু আমার স্বপ্ন অধরায় থেকে গেল। না, নিবিড়ের স্বপ্ন অধরা থাকেনি। সে যদি বিজনেস ম্যানেজমেন্ট পড়তে পারেনি, কিন্তু সে একজন সফল বিজনেসম্যান হয়েছিল। নিবিড়, আমাদের মালিক বলেছিল ও একটা বাস বিক্রি করবে। তুই কি বাসটা কিনবি? মামা, তুমি কি বলছো? আমি কোথায় টাকা পাবো? আমি বাস কিনবো? আমি তো তোকে সেটাই বলছি। তুই বাসের মালিকের সাথে দেখা কর, ওর সাথে কথা বললে ও তো লোনের ব্যবস্থা করে দেবে। নিবিড় তার মামার কথা মতো বাসের মালিকের সাথে দেখা করে। বাসের মালিক নিবিড়কে খুব ভালোবাসতো। সে ব্যাংক থেকে নিবিড়ের লোনের ব্যবস্থা করে দেয়। তারপর সরকারের কাছ থেকে লাইসেন্স বার করে দেয়। নিবিড় প্রথমে রুটে বাস চালানোর পারমিশন পায়, কিন্তু আস্তে আস্তে নিবিড়ের মাথায় অন্য খেলা শুরু করে। সে ট্রাভেল এজেন্সি খোলে, সমস্ত ট্যুরিস্টদের সাথে যোগাযোগ করে। যারা ঘুরতে যায় দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে সাথে সে যোগাযোগ করে, যাতে কেউ ভ্রমণে গেলে তাকে যেন এই সুযোগ দেওয়া হয়। প্রথমে একটা বাস দিয়ে শুরু করে, আস্তে আস্তে তার নাম ছড়িয়ে পড়ে। দেখতে দেখতে কেটে গেল 8টা বছর। যে নিবিড় একটা বাস দিয়ে শুরু করেছিল তার ব্যবসা, সে এখন 15টা বাসের মালিক। নিবিড় অফিসে বসে কাজ করছিল। সামনের মাসে নেপাল, কাঠমান্ডু ইত্যাদি জায়গায় যাওয়ার কথা আছে। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। দেখে তার ম্যানেজার ফোন করছে। তার ম্যানেজার শরীফুল তাকে বলে, স্যার, কাগজে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেখানে অনেক ছেলেরাই আবেদন করেছে। আমরা কবে ইন্টারভিউ নিব? কাল বিকেল 4টে টাইম দাও। ওকে স্যার। এই কাজে তার আরও এমপ্লয় লাগবে, কারণ বাস গেলে তার সাথে নিজেদের লোক পাঠাতে হয়। এটা ওদের দায়িত্ব। কোনোভাবেই কেউ যদি বিপদের মুখোমুখি হয় সেটা তাদের সামলাতে হয়। হোটেল বা রিসর্টের সাথে যোগাযোগ করতে হয়। কোনো সিনিয়র সিটিজেন গেলে তাদের দায়িত্ব নিতে হয়। মেডিকেল টিমের ব্যবস্থা করতে হয়। ইন্টারভিউ মোট 10 জন দেয়, তার মধ্যে 6 জন নিয়োগ হয়।
প্রত্যেকে কাজে জয়েন হয় এবং সকলকে কাজ বুঝিয়ে দেওয়া হয়। এদিকে নিশিকে পাত্রপক্ষের লোক দেখতে আসে। নিশিকে পছন্দ না করে তারা চলে যায়। এই নিয়ে 10 বার তার বিয়ে ক্যান্সেল হলো। দেখতে দেখতে 25 বছর হয়ে যায়, কিন্তু কোথাও যোগাযোগ হয় না। তার মা খুব চিন্তা করে আর তার ছেলে নিবিড়কে ফোন করে। নিবিড় তখন অফিসে ছিল। মায়ের ফোন দেখে নিবিড় ফোনটা রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম মা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো নেই। কেন মা, তোমার কি হয়েছে? শুধু টাকা পাঠালেই হবে? কিছু দায়িত্ব নিতে হবে না? বড় বোন হয়েছে, বারবার তার বিয়ের ক্যান্সেল হয়ে গেছে। একে তো বাড়িতে অশান্তির মধ্যে আছি, তোর ভাইয়া ভাবি পাড়ার লোকের কাছে উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছে, কোনো ভালো ঘর থেকে সম্বন্ধ আসছে না। তুই তো শুধু টাকা দিয়েই খালাস। তুই জানিস আমি কত কষ্টের মধ্যে আছি? নিশির মুখের দিকে তাকানো যাচ্ছে না। ওর তো একটা ভবিষ্যৎ আছে। এইভাবে কদিনের ওকে ঘরে বসিয়ে রাখবো? মায়ের কথায় নিবিড় বলল, মা, কেন এসব উল্টাপাল্টা কথা বলছো? ওর বিয়ের ফুল ফোটেনি, তাই হয়নি। যখন ফুটবে ওর ঠিক বিয়ে হবে। আমি তো নিশিকে বলেছি, ও যদি কিছু চায় তাহলে করুক, আমি সাহায্য করব। ও বাড়িতে বসে আছে কেন? বাড়িতে বসে থাকলে নানা রকম চিন্তা করবে, কাজের মধ্যে রেখে দাও। আর বিয়ে করে ওর মাথা খারাপ করতে হবে না। যারা খারাপ লোক তারা তো তাদের কাজ করবে, ওসব নিয়ে চিন্তা করে লাভ কি? যারা ভালো মানুষ হবে তারা কারো কথায় বিয়ে ভেঙে চলে যাবে না। আমার আল্লাহর উপর ভরসা আছে, দেখবে দেখবে ভালো ঘর থেকেই নিশির সম্বন্ধ আসবে। ভাইয়া ভাবি এমনকি তোমার যে শত্রুরা আছে তারাও কিছু করতে পারবে না। ছেলের কথায় তার মা খুব বিরক্ত হয় আর বলে, তোর সেই এক কথা, এক ডায়লগ আমার শুনতে ভালো লাগে না। তুই কি করে জানবি মেয়েরা বড় হলে বাবা মার কত চিন্তা হয়? তুই এগুলো বুঝবি না। তোর বাবা তো চলে গেল, সে নিশ্চিন্তে আছে। আমার আর বাঁচতে ইচ্ছা করছে না। সে যদি ওর সাথে সাথে আমাকেও নিয়ে যেত তাহলে এই জ্বালা সহ্য করতে হতো না। নিবিড় বুঝতে পারে তার মায়ের কষ্ট, তাই সে মাকে সান্ত্বনা দিয়ে বলে, ওসব কথা ছাড়ো। নিশি কোথায় আছে? ওকে একবার দাও, আমি ওর সাথে কথা বলবো। ওর বান্ধবী তমাদের বাড়ি গেছে। তমার বিয়ে ঠিক হয়ে গেছে, ওকে ডেকেছিল, সেই জন্য দেখা করতে গেছে। ওই মেয়েটা ছিল একমাত্র জুটি। ওর বিয়ে হয়ে গেলে নিশি একা হয়ে যাবে। ওর জুটি সব মেয়ের বিয়ে হয়ে বাচ্চার মা হয়ে গেল। দেখবে তোমার সাথে সাথে আবার নিশিরও বিয়ে যোগাযোগ হয়ে যাবে, আর ওর ভালো ছেলের সাথে বিয়ে হবে। ঠিক আছে মা, এখন রাখছি, আমার একটা ফোন ঢুকছে। আর তুমি সাবধানে থাকবে, আর এসব নিয়ে চিন্তা করো না। শুধু ফালতু চিন্তা করে শরীর খারাপ করছো। নিশিকে অনেকবারই দেখতে এসেছে, কিন্তু তারা বরাবরই মেয়ের খুঁত ধরে সম্বন্ধে ফিরিয়ে দিয়েছে। অবশ্যই এর পেছনে নিশির ভাইয়া ভাবির কিছুটা অবদান আছে। তার ভাবি এই সম্বন্ধ ভেঙে দেয়। নিশি একদিন তার ভাবিকে বলেছিল ওর নাকি 2টো বিয়ে হয়েছে। ও খারাপ বলে আগে শ্বশুরবাড়িতে সংসার করতে পারেনি, সেই জন্য ওর ভাবি ঠিক করেছে সে নিশিকে সুখে থাকতে দেবে না। যেখান থেকে সম্বন্ধ আসবে সে নিশির নামে বাজে কথা বলে বিয়ে ভেঙে দেবে, আর ও প্রত্যেকবার তাই করে। তারপর ওর একদিন খালাতো ভাই ওদের বাড়িতে আসে আর নিশিকে দেখে পছন্দ হয়। সে নিশিকে বিয়ে করতে চায়। এই বিয়ে যদি লাগাতে পারে তাহলে সে তান্না বেগমকে পুরস্কার দেবে। তান্না বেগম ঠিক করে যেভাবে হোক এই বিয়ে সে দেবে। ভাইয়া স্ত্রী কিছুদিন আগে মারা গেছে, 2টো ছোট বাচ্চা। আজকে তান্না বেগম শাশুড়ির কাছে এসেছে আর শাশুড়িকে বলছে, মা কি করছেন? হঠাৎ মা বলে ডেকে ওঠায় একটু অবাক হয়ে যায় মিনারা বেগম, কারণ তান্না বেগম কখনো তাকে মা বলে ডাকে না। ঝগড়া হলে তাকে তুই তুকারি করে। তান্না বেগমের এই মিষ্টি ব্যবহার মিনারা বেগম নিতে পারে না। তারপর তান্নার দিকে তাকিয়ে দেখে একটা বাটি করে তরকারি নিয়ে এসেছে। সে একটু অবাক হয়ে তাকিয়ে থাকে। তা দেখে তান্না বেগম শাশুড়িকে বলে, আপনার ছেলে বাজার থেকে ইলিশ মাছ এনেছিল, লাউ শাক দিয়ে ইলিশ মাছের তরকারি করেছি। আপনার ছেলে বলো আপনাকে দিয়ে যেতে। তারপর চারিদিকে চোখ বুলিয়ে নিশিকে দেখতে না পেয়ে তান্না বেগম বলে, নিশি কোথাও দেখতে পাচ্ছি না। তান্না বেগমের কথায় মিনারা বেগম রসিকতা করে বলল, কেন গো হঠাৎ করে নিশির খোঁজ নিচ্ছ? ভালো সম্বন্ধ দেখেছ নাকি? হ্যাঁ মা, ভালো ছেলে, আমার খালাতো ভাই, ব্যবসা করে অবস্থা খুব ভালো। তবে ভাইয়ের এর আগে বিয়ে হয়েছিল, ছোট ছোট 2টো বাচ্চা আছে। ভাবি কিছুদিন আগে মারা গেছে, তাই একদিন এসেছিল আমাদের বাড়িতে। এসেছিল আর নিশিকে পছন্দ হয়,
ভাই কালকে আমাকে ফোন দিয়ে বলেছে তোর ননদকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করব, তুই একটু ওদের সাথে কথা বলবি? তানা বেগমের কথায় মিনারা বেগম বলে, ওই খুশিতে ছেলে আমার বাজার থেকে ইলিশ মাছ এনেছে, আর তুমি রান্না করে আমাদের মা মেয়েকে খাওয়াতে এসেছো। আপনি কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আমি সেসব ভেবে আনিনি, আপনার ছেলে নিয়ে এলো তাই আমি দিতে এসেছি। আজ 8 বছর এই বাড়িতে এসেছো, কখনো তো কিচ্ছু দাওনি, হঠাৎ আমাদের প্রতি কবে থেকে এত উদার হলে? শাশুড়ির কথায় তান্না বেগম রেগে যায় আর বলে, উনি ঠিকই বলেছেন, আপনারা ভালো মানুষ নন, তাই আপনাদের ঘরে দিতে আসা আমার ভুল হয়েছে। সেজন্য তো কোথায় মেয়ের বিয়ে দিতে পারছেন না, আর আপনার মেয়েকে কেউ বিয়ে করবে না। আমার ভাই আপনার মেয়েকে পছন্দ করেছিল, সেটা আপনার মেয়ের ভাগ্য। কথাটা বলে তান্না বেগম তরকারির বাটিটা নিয়ে রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। আর মিনারা বেগম তান্না বেগমের কাণ্ড দেখে হেসে ওঠে। তান্না বেগম ভেবেছিল শাশুড়ির সাথে মিষ্টি মিষ্টি কথা বলে তার ভাইয়ের সাথে নিশির বিয়েটা দিয়ে দেবে। তার ভাইয়া বলেছিল যদি বিয়েটা লাগাতে পারে তাহলে তাকে পুরস্কার দেবে। বড় মা, আমাকে মেরো না, আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? এখন কষ্ট হচ্ছে, আর যখন কাজটা ভালো করে করিসনি তখন মনে ছিল না এই বাড়িতে খাচ্ছিস, আর ভালো করে কাজ করতে হবে না? আমি তো ভালো করে কাজটা করেছি, আমার কথা ভুলই হলো, আমি তো কিছু বুঝতে পারছি না। তা তুই নিজে থেকে কি করে ভুল ধরবি? আমি কখন থেকে বলছি এই গেস্ট হাউস ভালো করে পরিষ্কার করবি, বাড়িতে গেস্ট আসবে, আর তুই সেসব না করে ঘরে বসে টিভি দেখছিস। আমি গেস্ট হাউস পরিষ্কার করে সবে মাত্র টিভি দেখতে বসেছি। তুই যদি পরিষ্কার করবি তাহলে এখানে এত নোংরা হয়ে আছি কেন? তুই দেখবি, চল গেস্ট হাউসের অবস্থা। রাইসা কোনো কথা না বলে সে আবার গেস্ট হাউস পরিষ্কার করতে চলে যায়। পরিষ্কার করে আবার নিজের রুমে আসতেই তার বন্ধু দিয়া তাকে ফোন করে আর বলে, হ্যালো রাইসা, কি করছিস? কি করব বলো, সবাই তো তোকে বলেছি, আর আমি সহ্য করতে পারছি না। মাঝে মাঝে মনে হয় আমি কেন মায়ের গর্ভে এলাম, আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিচ্ছে। শোন না, তোকে চিন্তা করতে হবে না, তোর জন্য তো কাজের ব্যবস্থা করেছি, তুই বরঞ্চ ওই বাড়ি ছেড়ে চলে আয়। কি কাজ রে? আমি যেখানে কাজ করতাম সে কাজটা ছেড়ে দিয়েছি। আমি একটা নতুন জব পেয়েছি, ওখানে স্যালারি একটু বেশিই পাবো, তাই আগের কাজটা ছেড়ে দিয়েছি। আমি আগের বসের সাথে কথা বলেছি, আমি তোর কথা বলেছি তুই ওখানে কাজ কর। আস্তে আস্তে আমি যেখানে কাজ করছি ওখানে একটু সেটেল হয়ে গেলে তোকে ওখানে নিয়ে নেব। এই যে কাজটা আমি পেয়েছি এটা একটা ট্রাভেল কোম্পানি, এরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যায়। আমাদের কোম্পানির বসের অনেকগুলো বাস আছে, উনি একজন বড় বিজনেসম্যান, জীবনে অনেক কষ্ট করে আজকে সে সাফল্য পেয়েছে। কিছুদিন আগে আমি ইন্টারভিউ দিয়েছি, ওরা আমাকে সিলেক্ট করেছে। আমি 2 দিন হলো জয়েন করেছি, তাই আজকে আগের কাজটা থেকে রিজাইন দিয়েছি। কোম্পানির বস আমার কাজে সন্তুষ্ট ছিলেন, উনি আমাকে একটা নতুন মেয়ে দেখে দিতে বলেছেন। আমি তোর কথা বলেছি, আমি ঠিকানা সেন্ড করে দিচ্ছি, তুই কালকে থেকে জয়েন হয়ে যাবি। তোকে আর বাড়ি যেতে হবে না, আমার সাথে হোস্টেলেই থাকবি। আর কত সহ্য করবি বল? দিয়ার মুখ থেকে এই কথা শুনে রাইসা বলল, কি আমি কাজ করতে পারবো তো? কেন করতে পারবি না? একটা শপিং মলে রোজ কত কেনাবেচা হচ্ছে, কম্পিউটারে সেটা আপলোড করা, আর তো কিছুই নয়। আমার যে ম্যাডাম তাপসী ম্যাম আছেন উনি খুবই ভালো, সমস্যা হবে না। আমি 10,000 টাকা বেতন পেতাম, তুই প্রথমে 8,000 পাবি, পরে বেতন বাড়বে। আর যদি আমার কোম্পানিতে হয়ে যায় তোকে আমি ওখানে ডেকে নেব, তুই কালকের মধ্যে চলে আসবি, আমার সাথে হোস্টেলে থাকবি। প্রথম দিকে একটু অসুবিধা হবেই, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আমি তো আছি, চিন্তা করবি না। দিয়ার কথা শুনে রাইসা বলল, সবই ঠিক আছে, যদি ওরা কিছু জানতে চায় আমি কি বলবো? কিছু বলতে হবে না ওদেরকে, ওরা তোর শত্রু, তোর সম্পত্তি জোর করে দখল করে নিল, তোর সঙ্গে মিথ্যা অভিনয় করলো। তুই কাল সকালে চলে আসবি আর বলবি আমি আর এই বাড়িতে থাকবো না। ঠিক আছে, কাল সকাল 8টার মধ্যে আমি তোর ওখানে চলে যাচ্ছি। তুই আমাকে প্রথমে অফিসে নিয়ে যাবি, আমি তো কিছু জানি না, তারপর তুই তোর অফিসে যাবি। ঠিক আছে দোস্ত, তাই হবে। কথা মতো তারপরের দিন রাইসা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে দিয়ার কাছে যাবে কি তার বড় মা এসে বলল, কি ব্যাপার ম্যাডাম, সাজুগুজু করে কোথায় যাওয়া হবে?
আমি তো মনে মনে ভাবছি ম্যাডাম কেন এখনো ওঠেনি, তা কোথায় কি প্রোগ্রাম আছে? আমি আর এই বাড়িতে থাকবো না বড় মা। তুমি বাবাকে বলে দেবে আর ভাইয়াকে বলে দেবে আমি ওর জন্য আমার ভালোবাসাকে ত্যাগ করে দিয়েছি। তার জন্য কম কষ্ট আমি করিনি। তার কাছে আমি বিশ্বাসঘাতক হয়ে গেছি। আমি তো সব কিছু হারিয়ে ফেলেছি। এবার আমাকে বাঁচতে দাও। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি একটা কাজ পেয়েছি আর আমি বান্ধবীর সাথে থাকবো, আর তোমাদের বাড়িতে ফিরে আসবো না। আর এই সম্পত্তি নিয়ে আমার কোনো অভিযোগ নেই, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। এই সম্পত্তি অনেক আগে আমাদের নামে হয়ে গেছে। তুই আর নতুন করে কি করবি? আর তুই এই বাড়ি থেকে বিদায় হলে আমরা একটু নিঃশ্বাস ফেলতে পারি। যত তোর পাপ মুখটা না দেখব তত আমরা ভালো থাকবো। তবে একটা কষ্ট হবে, বিনা পয়সায় বাড়ির কাজের লোক হাতছাড়া হয়ে গেল, আর কিছুই না। আসার সময় রাইসা তার বাবাকে বলল, জানো বাবা, আমার মাঝে মাঝে সন্দেহ হয় তুমি কি আসলেই আমার বাবা? মা আমাকে ফেলে রেখে চলে গেল। তুমি তার আগে একবার বিয়ে করে রেখেছিলে আর তাকে তোমার বন্ধুর স্ত্রী বলে পরিচয় দিলে। পরে জানতে পারলাম সে তোমার প্রথম স্ত্রী। দাদু আমাকে সম্পত্তি লিখে দিল, কিন্তু মা চলে যাওয়ার পর দাদু মারা গেল। তুমিও তোমার সন্তানটাকে নিয়ে বাড়িতে এলে আর আমার সম্পত্তি তোমাদের নামে লিখে দিতে বাধ্য হলে। এতে আমি কষ্ট পাইনি বাবা, কিন্তু তুমি তো আমার নিজের বাবা ছিলে। আমার কি অপরাধ ছিল তুমি কি সেটা বলতে পারবে? আমার খুব কষ্ট হয় আল্লাহর উপর সে কেন আমাকে পৃথিবীতে পাঠালো, আর আমি কেন তোমাদের মতো বাবা মার ঘরে জন্মালাম। আমাকে কেন মেরে দিতে পারোনি? কথাটা বলে রাইসা কাঁদতে কাঁদতে চলে যায়। আর রাইসার বাবার চোখেও কয়েক ফোঁটা জল পড়ে। সে কি করবে? তার যে হাত পা বেঁধে রেখেছে আলিশা বেগম আর তার ছেলে শাহিদ। যতই হোক রাইসা তারও সন্তান, তবু সে কিছু করতে পারছে না। তারপর রাইসা দিয়ার দেওয়া ঠিকানায় পৌঁছায়। আগে থেকে দিয়া সেখানে উপস্থিত ছিল। রাইসাকে দিয়া বলে, এত দেরি করলি কেন? তোর জন্য আমি অনেকক্ষণ অপেক্ষা করছি। তুই তো জানিস আমাকে অফিসে যেতে হবে, নতুন চাকরি তো, বুঝতেই পারছিস। ট্রাফিক জ্যামের জন্য একটু দেরি হয়ে গেল। চল, তোকে অফিসে নিয়ে গিয়ে ম্যাডামের সাথে আলাপ করে দিয়ে আমি চলে যাব, আর তুই আমার হোস্টেলের ঠিকানায় চলে যাবি। আমি সব বলে রেখেছি, অসুবিধা হবে না। তোর সব জিনিসপত্র নিয়েছিস তো? আমার ছিলটা কি যে নিয়ে আসবো? ওরা সবে তো কেড়ে নিয়েছে। শুধু পরার মতো দুটো জামা ছিল, আপাতত ওগুলো দিয়েই কাজ চালাবো, পরে দেখা যাবে। তারপর ওরা ভেতরে ঢুকে দেখে তাপসী ম্যাম কাজ করছে। দিয়ে আগে তাপসী ম্যামকে বলে, ম্যাম, আমার বান্ধবীকে এনেছি, এই আজকে থেকে আপনার কাছে কাজ করবে। আর আপনাকে তো আমি সবই বলে রেখেছি, আমার বান্ধবী খুব ভালো মেয়ে, কোনো সমস্যা হবে না, আপনাকে অভিযোগ করার সুযোগই দেবে না। দিয়ার কথায় তাপসী ম্যাম রাইসার দিকে তাকায়। রাইসার মুখের দিকে তাকিয়ে সে একটা সরলতা খুঁজে পায়। তারপর রাইসার দিকে তাকিয়ে বলে, কি নাম তোমার? ইশরাত জেরিন রাইসা। সবাই আমাকে রাইসা বলে ডাকে। ঠিক আছে, আমি তোমাকে সব কাজ বুঝিয়ে দিচ্ছি। আজকের দিনটা আমি তোমাকে হেল্প করছি, আশা করছি সমস্যা হবে না। তুমি এই কম্পিউটারের সামনে বসো। তারপর তাপসী ম্যাম রাইসাকে সমস্ত কাজকর্ম বুঝিয়ে দেয়। ছুটি হলে রাইসা দিয়ার দেওয়া ঠিকানায় চলে আসে। দিয়ার বাড়ি অনেক দূর, তাই সে হোস্টেলে থাকে। হোস্টেল মালিককে বলে রাইসা থাকার পারমিশন করে নেয়। রাইসাকে দেখে হোস্টেল মালিক বলে, তোমার নাম রাইসা? হ্যাঁ স্যার, দিয়া আমাকে পাঠিয়েছে। উপরে উঠে যাও, সামনে রুমেও থাকে, কিন্তু চাবি দিয়া কাছে আছে, তাই তোমাকে একটু ওয়েট করতে হবে, ওর আসার সময় হয়ে গেছে। নিজামুদ্দিন কথা মতো রাইসা উপরে ওঠে। দিয়ার জন্য ওয়েট করতে থাকে। কিছুক্ষণের মধ্যে হোস্টেল মালিক রাইসাকে খাবারের কথা বললেই রাইসা না করে দেয়। কিছুক্ষণের মধ্যে দিয়া চলে আসে আর রাইসাকে দেখে বলে, সরি, একটু দেরি হয়ে গেল, চল ভেতরে। দুজনে ভেতরে ঢুকে ফ্রেশ হয়ে তারপর রাতের খাবার খেয়ে দুজনে কিছু গল্প করে দিয়া বলে, সত্যি তোর পরিবারের লোকেরা কত খারাপ, তোর নিজের বাবাও ভালো নয়। ওইসব কথা থাক, আমি আর ওইসব নিয়ে ভাবি না। শুধু একটা ছেলের কাছে আমি বিশ্বাসঘাতক হয়ে গেলাম। তার সাথে আমার অভিনয় করার কথা ছিল, কিন্তু অভিনয় করতে করতে অজান্তেই আমি তাকে ভালোবেসে ফেলেছি। আজও তাকে আমি খুব মিস করি। জানি না সে কেমন আছে, সে কখনো আমায় ক্ষমা করবে কি না। রাইসার মুখ থেকে এই কথা শুনে দিয়া বলল, তুই সেই কলেজের ঘটনার কথা বলছিস, যেটা তোর সাহিদ ভাইয়া তোকে দিয়ে করিয়েছিল? হ্যাঁ। এদিকে আজকে নিশির বান্ধবী তমার বিয়ে। নিশি তাই তোমাদের বাড়িতে এসেছে। হঠাৎ একটা ছেলের সাথে তার ধাক্কা লাগে। আজ এটার হাতে জুস ছিল, সে তার পাঞ্জাবিতে পড়ে গিয়ে
নিশি সরি বলে সরে যেতে চাইলেই ছেলেটি রেগে যায় আর বলে, এই একটাই শব্দ যেটা বলতে 7 খুন মাফ হয়ে যায়, ধাক্কা মেরে আবার সরি। আপনার সরি নিকুচি করেছে, আপনার ধাক্কা দেওয়ার জন্য জুস লেগে আমার পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেল। ভদ্রলোক খুব রেগে গেছে দেখে নিশি কিছু বলে না। সে তমার কাছে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পর সেই ছেলেটা তমার কাছে যায় আর তমাকে বলে, তমা, এই মেয়েটা কে রে? কার কথা বলছো ভাইয়া? এই যে তোর পাশে লাল রঙের লেহেঙ্গা পরে বসে আছে, ওর নাম কি? নিশি বুঝতে পারে তার কথা বলছে। তমা তখন নিশির দিকে তাকায়। নিশি ওখান থেকে উঠে যেতে চাইলেই তমা ওর হাত ধরে ফেলে আর রায়হানকে উদ্দেশ্য করে বলে, কেন ভাইয়া? এটা আমার বান্ধবী নিশি। ও তোমার কি করেছে? তুমি মনে হচ্ছে মেয়েটার উপর রেগে আছো। তমার কথায় রায়হান বলে, ওই মেয়েটা একটু পাগল আছে জানিস, আমাকে ছুটে এসে ধাক্কা দিল, আমার হাতে জুসের গ্লাস ছিল, আমার পুরো পাঞ্জাবিতে লেগে গেল। অসভ্য মেয়ে একটা। রায়হানের কথায় নিশি রেগে যায় আর বলে, অসভ্য আমি নই, আপনি। আমি তো কতবার সরি বললাম, আপনি সে এক বিষয় নিয়ে পড়েই আছেন। আমার মনে হচ্ছে আপনার মাথায় সিট আছে। কি বললেন? আমার মাথায় ছিট আছে? ঠিক আছে, আমি তোমাকে দেখে নিব। হ্যাঁ হ্যাঁ, দেখে নেবেন। জানতো এখান থেকে একটা ভুল করে ফেলেছি, তার জন্য কতবার সরি বলেছি, আর সেই নিয়ে পড়ে আছে। কানটা একেবারে ঝালাপালা করে দিল। ওনার বউ কি করে ওনাকে নিয়ে সংসার করে কে জানে। নিশির কথায় রায়হান রেগে যায় আর গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। তমা তখন উচ্চস্বরে হেসে ওঠে আর বলে, ওটা আমার খালাতো ভাই, আমার বিয়ের উপলক্ষে এসেছে। খালাও এসেছে। ভাইয়া খুব ভালো, কিন্তু একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, নোংরা একদম দেখতে পারে না। ভাইয়ার এখনো বিয়ে হয়নি। তমার গায়ে হলুদ পর্ব চলছিল। নিশি হলুদ মেখেছিল। তারপর সে ড্রেস চেঞ্জ করে শাড়ি পরে ঠিক সেই সময় রায়হান নিশিকে হলুদ মাখিয়ে দেয় আর বলে, হিসাব বরাবর ম্যাডাম, আমার পিছনে কেউ লাগলে কখনো ছাড় পায় না, আর আপনি তো পাবেন না। আমার ক্ষতি করলে আমি তার ক্ষতি করি। কথাটা বলে রায়হান ওখান থেকে চলে যায়। নিশি ও শরীরের দিকে তাকিয়ে দেখে তার সারা শরীরে হলুদ ভর্তি করে দিয়েছে। নিশির কিছুটা কান্না পায়। সে তো তমার কাছে গেলেই তমা নিশিকে দেখে হাসতে থাকে আর ওখানে উপস্থিত সকলেই হাসতে থাকে। তমা হাসতে হাসতে বলে, তোর এই অবস্থা কে করলো? কে আর করবে? তোর ওই পাগল ভাইটা। আমি ওর পাঞ্জাবিতে জুস ফেলেছিলাম, সেই জন্য আমার শরীরে হলুদ মাখিয়ে তার শোধ নিল। বলেছে হিসাব নাকি বরাবর। বলতে পারিস এই পাগলামির মানে কি? নিশির কথায় তমার মজা করে বলে, আমি জানি ভাইয়া কান্না তোকে হলুদ মাখিয়েছে, তবে এখন কিছু বলবো না। আমার আগে বিয়েটা মিটে যাক, তারপর আমি তোকে বলবো। বিয়ে বাড়িতে রায়হানের সাথে নিশি যতবার দেখা হয়েছে নিশি ভেঙচিতে সেখান থেকে চলে গেছে। তার কিছুদিন পর নিশিকে তার মা বলে, তুই কালকে কোথাও যাবি না। নিশি কালকে তোকে পাত্র পক্ষ দেখতে আসবে। আর তোমাকে দেখাশোনা করতে হবে না, দেখাশোনা করলে কেউ না কেউ ভাঙচি দেবে। আর দেখেছো তো কাদের এই কাজ। তাই আমার ইচ্ছে নেই দেখাশোনার পাত্রপক্ষের সামনে, আর আমার বসতে ইচ্ছে করে না। যে আমাকে বিয়ে করবে সব কিছু জেনেই করবে। নিশি জানে তার ভাইয়া ভাবি ও তার বাপের বাড়ির কাণ্ড এটা। হঠাৎ নিশিকে তমার ফোন করে আর বলে, নিশি, আজ বিকালে তোদের বাড়িতে যাচ্ছি। আরে নতুন বিয়ে করেছিস, আমি তো ভাবলাম তোকে দেখতে যাব। সে যাই হোক, তুই কিন্তু একা আসবি না, দুলাভাইকে সাথে নিয়ে আসবি। শুধু তোর দুলাভাই নয়, আমার সাথে আরো অনেকে যাবে। তারপর দিন বিকেলবেলা নিশি কোনোরকম সাজ না করে পাত্রপক্ষের সামনে বসে। নিশিকে কেউ কিছু প্রশ্ন করে না। কিছুক্ষণ পর তমা বলে, কারো যদি কিছু জিজ্ঞাসা করার না থাকে তাহলে ছেলে মেয়েকে আলাদাভাবে কথা বলতে দেওয়া হোক। পাশের রুমে নিশি ও রায়হান মুখোমুখি বসে। তখনও মুখ তুলে দেখেনি কেউ কাউকে। রায়হান নিশিকে দেখে চমকে যায় আর বলে, তুমি, তার মানে তোমার সাথে আমার বিয়ের কথা হচ্ছে? তোমা বলেছিল বটে ওর বান্ধবী, কিন্তু তুমি সেই বান্ধবী, আমার অতটা খেয়াল ছিল না। আমিও জানতাম না আপনি আমাকে দেখতে আসবেন। জানি এর আগে আমার অনেক দেখাশোনা হয়েছে, কিন্তু প্রত্যেকবার ছেলে পক্ষরা আমার বদনাম করে আর বিয়ে ক্যান্সেল করে দেয়। যদি ওই কাজটা আমার নিজের লোকেরাই করে সেটা আমরা জানি, তবু এতে অবশ্য আমার কোনো দুঃখ নেই। যার সাথে হবার তার সাথে হবেই। এমনিতে আপনাকে আমার পছন্দ নয়। সামান্য পাঞ্জাবিতে জুস লেগে গিয়েছিল বলে আপনি আমাকে অপমান করেছেন। আপনার মতো ছেলের সাথে কখনো আমি সংসার করতে পারবো না। তাই তাদেরকে বলে দিতে হবে, আর কষ্ট করে তারা যেন ভাঙচি না দেয়। আমি নিজে থেকে না করে দিচ্ছি। নিশির মুখ থেকে এই কথা শুনে রায়হান বলে,
তুমি যা দুষ্টু আমি তো বলবো তারা ঠিকই করে। আমি দুষ্টু আর আপনি কি? আপনি খিটখিটে একটা ব্যাটা ছেলে, লজ্জা করে না আনারির মতো মেয়েদের সাথে ঝগড়া করতে? তুমি খারাপ কাজ করছো তাই আমি তোমাকে বকেছি। সামান্য জুস পড়ে গেছে, মানুষ খুন করিনি যে আনারির মতো চেঁচাতে হবে। আমি শুনেছি তো আমার মুখ থেকে আপনার নাকি অনেক সম্বন্ধ এসেছিল, কিন্তু আপনি কিছু না কিছু কারণ দেখিয়ে তাদেরকে রিজেক্ট করে দিয়েছেন। খুব ভালো হয়েছে, আমাদের তাহলে বিয়ে হচ্ছে না। আমি এখন উঠবো, আপনি আসতে পারেন। আমারও এখানে বসে থাকার ইচ্ছে নেই। দুজনে যখন ঝগড়া করছে তখনই তমার রুমে ঢোকে আর নিশির উদ্দেশ্যে বলে, দেখ নিশি, আমার ভাইয়ের সাথে ঝগড়া করবে না। আমার ভাইয়া ছেলেটা কিন্তু খারাপ নয়, তোর কাজটা ভালো ছিল না তাই ভাইয়া ঝগড়া করেছে। ওটা ভাইয়ের প্রিয় বান্ধবী ছিল তাই ভাইয়া রেগে গেছে। তোর ভাইয়া কি একটাই পাঞ্জাবি যে অত রেগে যেতে হবে? তবে পাঞ্জাবিটা পরে আপনাকে ভালো লাগছিল। কথাটা বলে নিশি জিভ কামড়ায় আর ওখান থেকে চলে যেতে চাইলেই তমা ওর হাত ধরে ফেলে আর বলে, আজকেও আমার ভাইয়াকে ভালো লাগছে। তুই দেখেছিস আমার ভাইয়াকে? না, শুধু ঝগড়া করছিস। তোর ভাইয়া এসে আমার সাথে ঝগড়া করতে শুরু করে দিয়েছে, সেখানে আমি কি করব বল? মানছি তোর ভাইয়াকে দেখতে ভালো, কিন্তু আমি রূপ নিয়ে ধুয়ে ধুয়ে জল খাবো? আমি এত ভালো মানুষ চাই না, তোর ভাইয়াকে আমার পছন্দ নয়। তখন পাশে বসা রায়হান বলে, তোমা, তোর বান্ধবী সত্যি খারাপ। ওই মেয়েকে নিয়ে আমি কি করে সংসার করব বল? কথায় কথায় আমার সাথে ঝগড়া করছে। আর তুই তো জানিস আমি কত শান্তিপ্রিয় মানুষ, তাই আমাদের কোনোভাবেই বনিবনা হবে না। তাই এ বিয়ে না হওয়াই ভালো। আমি আমার পরিবারের কথাই আর তোকে বিশ্বাস করে এখানে এসেছি। আমার মনে হয় না এখানে আমাদের আর থাকাটা উচিত। কথাটা শুনে রায়হান উঠে যেতে চাইলেই তমা হাত ধরে আর বলে, প্লিজ ভাইয়া, না বলিস না। তখন নিশির মা মিনারা বেগম রুমে ঢোকে আর নিশির গালে চড় মারে আর বলে, তুই কি ভেবেছিস আমি 12 মাস থাকবো? তোকে কে দেখবে? তোর বড় ভাইয়া দেখছিস তো ভালো নয়, আর ছোট ভাইয়া নিজের ব্যবসা নিয়ে আছে। সেও তো এক সময় সংসার করবে। সেও ভাবি হয়তো তোর মনের মতো নাও হতে পারে। তাই তোকে যাকে দেখে দিচ্ছি তাকে বিয়ে করতে হবে। রায়হান ভালো ছেলে, ওর পরিবারও ভালো, তাই তোর আপত্তি আমি শুনবো না। এই বিয়ে হচ্ছে। তারপর মিনারা বেগম রায়হানের হাত দুটো ধরে আর করুণ সুরে বলে, প্লিজ রায়হান, তুমি কিছু মনে করো না। আসলে আমার মেয়েটার ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, তাই এই রকম করছে। কথাটা বলে মিনারা বেগম ওখান থেকে চলে যায়, সাথে তমা চলে যায়। রায়হান খেয়াল করে নিশি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রায়হান বলে, সরি, আমারই ভুল হয়েছে তোমার সাথে এভাবে আচরণ করা। আমার ঠিক হয়নি। আসলে আমি ভাবতে পারিনি তোমার মা এত রেগে যাবে তোমার ওপর। রায়হানের কথায় নিশি রায়হানকে বলে, আপনি আমাকে তাড়াতাড়ি বিয়ে করে এখান থেকে নিয়ে চলুন। আমার এখানে থাকতে ভালো লাগছে না। আপনি যদি বিয়ে না করেন তাহলে আমাকে বিষ খেয়ে মরতে হবে। কথাটা বলে নিশি মুখ তুলে রায়হানের দিকে তাকায়। রায়হানের খুব মায়া হয়। সে নিশির কাছে এগিয়ে আসে আর নিশির হাত ধরে বলে, চলো আমার সাথে। কোথায় যাব আমি? তাছাড়া আপনি আমার হাত ধরেছেন কেন? আর কোনো কথা বলবে না। আমি যা বলবো তোমাকে সেটাই করতে হবে। তোমার আর কোনো স্বাধীনতা নেই। নিশির হাত ধরে রায়হান পাশের রুমে তার মা, বড় ভাবি আর বাবা যেখানে ছিল সেখানে নিয়ে আসে। রায়হান তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, আমি আজকে নিশিকে বিয়ে করব। তোমাদের কারো কোনো আপত্তি নেই তো? তাহলে এক্ষুনি তোমরা বিয়ের ব্যবস্থা করো। আমি আজকেই বিয়ে করে ওকে আমার সাথে নিয়ে যাব। রায়হানের কথা শুনে নিশি রায়হানের মুখের দিকে তাকায়। তমা আনন্দে নেচে ওঠে। মিনারা বেগম রায়হানকে বলে, আজকে বিয়ে করবে? হ্যাঁ, আজকেই করব। আমার ছেলেকে জানাতে হবে। ও ব্যবসা করে, কলকাতা শহরে থাকে। ওর অনুমতি লাগবে। ওর বোনকে খুব ভালোবাসে, তাই ওর কথা না শুনে আমি তো বিয়ে ঠিক করতে পারবো না। আপনি আপনার ছোট ছেলে ফোন নম্বর দিন, আমি ওর সাথে কথা বলবো। নিবিড় তখন ল্যাপটপে বসে কাজ করছিল। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। অপরিচিত নাম্বার থেকে নিবিড় ফোনটা তোলে আর ওপাশ থেকে একটা ছেলের কণ্ঠস্বর শোনা যায়। সে বলে, সালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই, আপনি কে বলছেন? ভাইয়া, আমার নাম রায়হান তালুকদার। আমার বাড়ি হাওড়া জেলা আমতা থানার অন্তর্গত একটি গ্রামে। আমরা দুই ভাই, আমি ছোট। আমি আমাদের বাড়ির পাশে একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি। আমার বয়স 30 বছর। আমাদের কিছু জমি জায়গা আছে। আমার বাবা সেগুলো দেখাশোনা করে, আর সেই
সাথে বাবার কীটনাশক সারের দোকান আছে। আপনার বোনের সাথে আমার বিয়ের যোগাযোগ হচ্ছে। আমার খালাতো বোন তো আমার বান্ধবী আপনার মেয়ে। ওখানেই আপনার পরিবার আপনার বোনকে দেখে আর পছন্দ হয়ে যায়। আজকে আপনাকে বাড়িতে এসেছি আপনার বোনকে দেখতে। আবার আপনার বোনকে পছন্দ হয়েছে, এমনকি আমার পরিবার পছন্দ হয়েছে। তাই আমি দেরি করতে চাই না, আমি আজকে বিয়েটা সেরে ফেলতে চাই। আপনার মা আপনার মতামতের জন্য অপেক্ষা করছে। এবার আপনার কী ইচ্ছা সেটা বলুন। রায়হানের কথাগুলো এতক্ষণ মন দিয়ে শুনল নিবিড়, তারপর হেসে বলল, তোমার কথাগুলো খুব সুন্দর, আমার ভালো লেগেছে। আমার এই বিয়েতে আপত্তি নেই। মা ও শিশির যদি মত থাকে। আমি তোমাকে চিনি, ও নিশ্চয়ই আমার বোনের ক্ষতি করবে না। ও ছোটবেলা বান্ধবী, ওর পরিবারকেও আমি চিনি। আর তুমি নিশ্চয়ই শুনেছ আমার নিজে ভাইয়া ভাবি ওরা বরাবর আমার বোনের নামে উল্টাপাল্টা কথা বলে বিয়েতে ভাঙ্গানি দিচ্ছে। এসব খবর আমার কানে আসে, মা খুব কান্নাকাটি করে। আমি মাকে বোঝাই যে ওরা ওদের কাজ করবে। যদি কোনো ভালো ছেলে আসে দেখবে সে ওদের কথায় কান দেবে না, সে সব জেনে আমার বোনকে গ্রহণ করবে। তুমি শুধু অপেক্ষা করো, আল্লাহ নিশ্চয়ই সেদিন দিবে। তাই আল্লাহ সেদিন দিয়েছে। তুমি বিয়ে করো, তার আগে আমি আমার মা ও বোনের সাথে একটু কথা বলতে চাই। তারপর নিবিড় তার মায়ের সাথে কথা বলে আর মা বলে, নিবিড়, তোর পছন্দ তো বাবা ছেলেটাকে? হ্যাঁ মা, পছন্দ। তুমি বিয়ে দিতে পারো। ছেলেটার কথাবার্তা আমার ভালো লেগেছে, মনে হয় না কোনো কিছু লুকিয়েছে। তাছাড়া তোমাদের আত্মীয়, তোমার তো নিশির ছোটবেলা বান্ধবী, ও তো নিশির কোনো ক্ষতি করবে না। তারপর নিবিড় নিশির সাথে কথা বলে আর বলে, বোন, তুই খুশি মনে বিয়ে কর। আমি বলছি তুই সুখী হবি। আর তোর জামাই তো খুব মিষ্টি। তুই কি করে বুঝলি? তুই তোকে দেখিসনি। আরে ওর কথাগুলো শুনে মনে হয়েছে। তুই কি করে সুন্দর বলছিস ভাইয়া? ওই রকম কর্কশ গলা, আর তুই বলছিস সুন্দর? তুই জানিস তো আমার বিয়ের সময় আমার সাথে ঝগড়া করেছে। ঝগড়া করেছে কেন? তারপর নিশিও সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে নিবিড় হাসতে থাকে আর হাসতে হাসতে বলে, তোর জামাই মজার মানুষ দেখছি। তুই হাসছিস ভাইয়া? জানিস মা আমাকে মেরেছে। কেন মেরেছে? তুই কি করেছিলি? তারপর নিশি তার ভাইয়াকে কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা খুলে বলে। বোনের মুখ থেকে সব শুনে নিবিড় বলে, আসলে মা তোকে খুব ভালোবাসে, মা তোর ভালো চায়। আর ভাইয়া ভাবি বরাবর তোর ক্ষতি চাইছে, সেজন্য মা চিন্তা করছে, তাই মা এই কাজ করেছে। মা কখনো তার সন্তানের খারাপ চায় না। মায়ের কথা কিছু মনে করিস না। তুই হাসিমুখে বিয়ে কর। আর বিয়েতে সমস্ত অনুষ্ঠানটা আমি ভিডিও কলে দেখব। আমি আপাতত অফিসে কোনো কাজ করছি না, তুই আমাকে দেখা। আর অনেক শুভেচ্ছা রইল, তোর দাম্পত্য জীবন সুখের হোক। তারপর নিশির সাথে রায়হানের বিয়ে হয়। বিয়ের সমস্ত অনুষ্ঠানটা নিবিড়কে ভিডিও কল করে দেখানো হয়। এদিকে শাহিদ বিজনেসের জন্য তার এক বন্ধু রুদ্রকে ফোন করে। রুদ্র বলে, তুই কি চাইছিস একটু পরিষ্কার করে বলবি আমায়? আসলে এই প্রজেক্টটা পেতে চাই, তুই যে কোনোভাবে আমায় ব্যবস্থা করে দে। দেখ, আমি তোকে কথা দিতে পারছি না, কারণ নিবিড় অলরেডি ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে তাদের সাথে কাজ করছে। যাবতীয় টেন্ডার ও পায়, তবে আমি চেষ্টা করতে পারি। রুদ্র সরকার হলো শাহিদের ঘনিষ্ঠ বন্ধু, বিজনেসম্যান এবং শাহিদের বিজনেস পার্টনার। তারও ট্রাভেলসের ব্যবসা আছে। কলেজ থেকে বাসে করে দূরে যাওয়া হবে, তাই তারা চেষ্টা করেছে কলেজের সাথে কথা বলে তাদের বাসে করে যাতে ছেলে মেয়ে যেতে পারে। কিন্তু নিবিড় অলরেডি কিছু কলেজের সাথে যুক্ত হয়ে গেছে, তার সবসময় নিবিড়ের সাথেই কাজ করে। রুদ্র মুখ থেকে নিবিড়ের কথা শুনে শাহিদ বলে, নিবিড় আমার বন্ধু, ও বিজনেসের কাজে আমাকে সাহায্য করে। এখন সব কাজগুলো ওই পারছে, কিন্তু ওর সাথে ভালো কথা বললেও আমি ওকে সহ্য করতে পারি না। অবশ্যই ও জানে না যে আমি ওকে পছন্দ করি না। আমি অনেক চেষ্টা করেছিলাম ওর নামে মিথ্যা অপবাদ দিয়ে ওর ক্ষতি করার, কিন্তু কিছুতেই কিছু করা গেল না। ও তো ওর স্বপ্ন ঠিকই পূরণ করলো, মাঝখান থেকে ওই মেয়েটাই ফেসে গেল। তুই কি বলছিস শাহিদ? আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। তারপর শাহিদ রুদ্রকে সমস্ত ঘটনা খুলে বলে। রাইসা তার কে হয়, রাইসার সম্পত্তি কিভাবে নিজের নামে লিখে দিয়েছে, কিভাবে তাকে দিয়ে নিজের ক্ষতি করতে চেয়েছে, তারপর কিভাবে তার উপর অত্যাচার করা হতো, সমস্ত ঘটনা রুদ্রকে খুলে বলে। সব শুনে রুদ্র বলে, এটা ঠিক করিসনি শাহিদ, তুই তো নিবিড়ের ক্ষতি করতে পারলি না, সেখান থেকে একটা সরল মেয়েকে ফাঁসিয়ে দিলি। দরকার ছিল তোর, তুই তো পরিশ্রম করে ইনকাম করতে পারতিস, কিন্তু তুই তা করিসনি। সে যাকে তোর ব্যাপার, আসলে ব্যবসা ভাগ্য চলে,
তাই কারো ব্যবসা নিয়ে হিংসা না করে নিজের ভাগ্যকে সৎ পথে থেকে তৈরি করতে হয়। তা তোর বোন কোথায় আছে তা খবর পেয়েছিস? জানি না, সব কিছু লিখে দিয়ে চলে গেছে আর বলেছে কখনো দাবি নিয়ে আসবে না। আর দরকার নেই, ও মরলো কি বাঁচলো, আমার কি লাভ। শুনেছি ওর মা নাকি ওকে ফেলে বাড়ি থেকে চলে গিয়েছিল। আমার বাবা যে আগে থেকে বিবাহিত ছিল সেই সত্যিটা জানতে পেরে পরেও নাকি আত্মহত্যা করেছে। শাহিদের কথায় রুদ্র বিরক্ত হয় আর বলে, এখন রাখছি, পরে কথা বলবো। এদিকে দিয়া অফিসে এসে নিবিড়ের সাথে দেখা করতে চায় আর বলে, মে আই কামিং স্যার? ইয়েস, কামিন। দিয়া ভেতরে ঢুকে নিবিড়কে উদ্দেশ্য করে বলে, স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসো। আর 3 মাস হলো তুমি এখানে কাজ করতেছো। তোমার পারফরমেন্সে আমি খুব খুশি, তাই তোমাকে আমি আবার বিয়ে করতে চাই। কালকে থেকে তুমি এই কাজ জয়েন করবে। থ্যাংক ইউ স্যার। দিয়া বাড়ি ফিরে দেখে রাইসা মন খারাপ করে বসে আছে। দিয়া জিজ্ঞাসা করে, কি হয়েছে, তোর মন খারাপ কেন? কি বলবো তোকে বল, তুই তো আমার অনেক উপকার করছিস। তুই যদি না থাকতিস আমার কি যে হতো। অত কথা বলতে হবে না, কি হয়েছে বল আমাকে। তুই তো জানিস আগের মাসে স্যালারি দেয়নি, আবার তাপসী ম্যাম বলেছে এ মাসে দিতে পারবে না, আমাকে ম্যানেজ করতে বলেছে। আমি কি করে ম্যানেজ করব বল? আমার যাতায়াতের খরচ আছে, সেটা তো আমি ঘর থেকে করতে পারি না। রুমটা নয় তোর সাথে শেয়ার করি, খাওয়াটা তো তোর সাথে করি, কিন্তু টাকা না পেলে কদিন কাজ করব? আমাকে অন্য জব দেখতে হবে, এই কাজটা করলে হবে না। ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না, আমি যেখানে কাজ করি সেখানে তোকে ব্যবস্থা করে দেব। আজকে বস আমায় ডেকেছিল, আমার কাজে খুব খুশি হয়ে আমাকে প্রমোশন করেছে। কাল থেকে আমি পিএ হিসেবে কাজ করব। আমার জায়গায় নিশ্চয়ই ওরা অন্য লোক নেবে। আমি তোর কথা বলবো, আমি কালকে স্যারের সাথে কথা বলবো। আয় খাবি আয়, আজকে আসার সময় গরম গরম বিরিয়ানি নিয়ে এসেছি, এক্ষুনি খেয়ে নেব, তাহলে ঠান্ডা হয়ে যাবে। আমার কিচ্ছু ভালো লাগছে না, তুই খা। দিয়া জোর করে রাইসাকে খাইয়ে দেয়। তারপরের দিন দিয়া অফিসে গিয়ে নিবিড়কে বলে, স্যার আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। স্যার আমি তো আপনার পিএর কাজ করব, তাহলে আমার জায়গায় তো আপনি অন্য লোক নেবেন। হ্যাঁ, নেব তো। আমি ম্যানেজারকে বলেছি ভ্যাকেন্সি খালি আছে, তাই কাগজে বিজ্ঞাপন দিতে। স্যার একটা অনুরোধ ছিল, আমার এক বান্ধবী আছে, ও একটা কাজ করত, কিন্তু সেখানে স্যালারি পাচ্ছে না। তাই আমি বলছিলাম আমার বান্ধবীকে কাজটা দেবেন। ও কম্পিউটার জানে, কোনো সমস্যা হবে না, যথেষ্ট ভালো মেয়ে। দেখো দিয়া, আমি কারো সুপারিশে কাউকে চাকরি দেই না, আমি যোগ্যতা থেকে কাজ দেই। তোমার পারফরমেন্স অবশ্যই ভালো, তোমার জন্য তোমার বান্ধবীকে একটা সুযোগ দিব। ওকে 15 দিনের মধ্যে ভালো কিছু করে দেখাতে হবে। যদি পারে তাহলে পার্মানেন্ট করে দিব, আর না হলে আমি নিতে পারবো না। সরি, তুমি কিছু মনে করবে না? ঠিক আছে স্যার, তাই হবে। তাহলে আমার বান্ধবীকে কাল আসতে বলি? হ্যাঁ, কালকে আসতে বলো, আর ওকে বায়োডাটার সাথে আনতে বলো। শুধুমাত্র তোমার জন্য ওকে 15টা দিন সুযোগ দিলাম। ওকে স্যার। তারপরের দিন দিয়া রাইসাকে নিয়ে আসে। ম্যানেজার শরীফুল তার ইন্টারভিউ নেয়। দিয়া তাকে কাজ বুঝিয়ে দেয়। নিবি 2 দিনের জন্য আগরতলা গিয়েছিল। সে ম্যানেজারকে দায়িত্ব দিয়েছিল, রাইসার ইন্টারভিউ দায়িত্বে দিয়েছিল আর তার কাজ বুঝিয়ে দেওয়ার জন্য। 2 দিন পর নিবির অফিসে এলে সে দিয়াকে ডেকে পাঠায় আর বলে, দিয়া, তোমার জায়গায় যাকে নিয়োগ করেছিলে তোমার বান্ধবীকে ডেকে পাঠাও, আর ওকে দার্জিলিংয়ের একটা ফাইল আনতে বলো। দিয়ার সাথে সাথে রাইসাকে ফোন করে আর বলে, তুই স্যারের কেবিনে আয়, স্যার তোকে ডাকছে। আর দার্জিলিংয়ে যে ফাইলটা আমি তোকে দিয়েছিলাম, তুই সেটা কমপ্লিট করে রেখেছিস তো? ওটা নিয়ে আয়, এক্ষুনি আসবি। আচ্ছা। রাইসা নিবিড়ের রুমে ঢোকার আগে সে পারমিশন নেয় আর বলে, মাই কামিং স্যার? ইয়েস, কামিং। নিবিড় তখন মাথা হেট করে ফাইল দেখছিল। সে হেট হয়ে খাতাটা রাইসার কাছ থেকে নেয়। এক জায়গায় একটা ভুল দেখতে পেয়ে সেই রাইসার দিকে তাকাতে চমকে যায়। নিবিড়কে দেখে রাইসা চমকে যায় আর 2 পা পিছিয়ে আসে। নিবিড়ের চোখ দিয়ে তখন আগুন ঝরছিল আর রাইসা তখন ভয়ে কাঁপছে। নিবিড় একটু স্বাভাবিক হয়ে দিয়াকে বলে, দিয়া, তুমি আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসো। দিয়া চলে গেলে নিবিড় রাইসার মুখের দিকে তাকায় আর চিৎকার করে ঝাঁঝালো সুরে বলে, কিছু কাজ জানো না তো এখানে কাজ করতে এসেছো কেন? আমি দিয়াকে বলেছিলাম কাজ না জানলে আমি ওকে রাখবো না।
আমি মাত্র 15 দিন সময় দিয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে তুমি যোগ্য নও, তাই তোমাকে আসতে হবে না। এখনও তুমি আমার সামনে থেকে চলে যাবে। কথাটা বলে নিবিড় ফাইলটা রাইসার দিকে ছুঁড়ে মারে। রাইসা মাথায় ব্যথা পায়। সে বলে ওখানে বসে পড়ে। নিবিড় চেয়ার থেকে উঠে রাইসার কাছে আসে। তারপর রাইসার দুটো গাল ধরে। রাইসাকে ঝাঁঝালো সুরে বলে, তুই কি ভেবেছিলি তুই আমার নামে মিথ্যে বলে বদনাম দিবি আর আমি সারা জীবন জেলে পচে মরব? আর তুই বুঝিস না কেন বাপেরও বাপ থাকে? তুই আমার পড়াশোনার ক্ষতি করলি, আমার স্বপ্ন মারতে পারিসনি। আমার ইচ্ছে ছিল আমি বিজনেস ম্যানেজমেন্ট পড়ব, তুই তো সেটা হতে দিলি না। তারপর জামিন হলে আমার এক পরিচিতের মাধ্যমে ব্যাংকে লোন নিলাম, তারপর ব্যবসা শুরু করি। অনেক পরিশ্রম করে আজকের এই জায়গায়, হয়তো পড়াশোনা কমপ্লিট করলে আমি খুব সহজে এই জায়গায় পৌঁছাতে পারতাম। তোর মিথ্যে বদনামে আমার সেই জায়গায় পৌঁছাতে অনেক দেরি হয়েছে, আমার কষ্ট হয়েছে আমার লক্ষ্য পূরণ করতে। তুই তো বড়লোকের মেয়ে, কোটিপতি, আর আজকে তুই ভিখারির কাছে চাকরি করতে এসেছিস। নিবিড়ের কথায় রাইসা কেঁদে ফেলে। সে কাঁদতে কাঁদতে বলে, তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছা করে এই কাজ করিনি। আমার ভাই আমাকে জোর করে এই কাজ করতে বাধ্য করেছে। ও তোমার বন্ধু ছিল, কিন্তু তুই চুপ কর, তুই একটা কথা বলবি না? শাহেদের মতো ছেলে হয় না, সে আমার বন্ধু, সে এখন বিজনেস করছে, আমি তাকে সাহায্য করেছি, সে আমাকে সব খুলে বলেছে। তুই হলে চরিত্রহীন একটা মেয়ে, তোকে আমি বিশ্বাস করি না। তুই সেদিন কি বলেছিস? আমি নাকি তোকে জোর করে আমার বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিলাম। আজকে তোকে আমি দেখাবো রেপ কি জিনিস। তোর এমন অবস্থা করব তুই আর মুখ দেখাতে পারবি না। কথাটা বলে নিবিড় কিছুটা জোর করে রাইসাকে পেছনের দরজা দিয়ে বাইরে নিয়ে আসে। তারপর গাড়িতে চলে যায়। কিছুক্ষণের মধ্যে নিবিড় রাইসাকে নিয়ে তার ফ্ল্যাটে পৌঁছায়। রাইসা কাঁদতে থাকে। নিবিড় তার কোনো কথাই শোনে না। দিয়াকে মেসেজ করে জানিয়ে দেওয়া হঠাৎ তার কাজ পড়ে যায়, সে বাইরে গেছে। সে রাইসাকে নিজের বিছানায় ছুঁড়ে মারে। তারপর রাইসার মুখের দিকে তাকিয়ে দেখে রাইসার চোখ বুজে আছে। নিবিড় রাগে রাইসার উপর ঝাঁপিয়ে পড়ে, তার গলায় গালে কামড় বসায়। তারপর সে যখন রাইসার মুখের দিকে তাকিয়ে দেখে রাইসার চোখ দিয়ে জল বেরোচ্ছে, তার অতীতের কিছু কথা মনে পড়ে যায়। সেও তো ভালোবাসে রাইসাকে, হ্যাঁ সে আজও ভালোবাসে, তাই তো কোনো মেয়েকে তার জীবনে জায়গা দিতে পারেনি। নিবিড় পারল না, রাইসাকে ছেড়ে দিল। তারপর নিজের হাত দুটো রুমের দেওয়ালে ঘুষি মারতে থাকে। নিবিড়কে এই অবস্থায় দেখে সেও ভয় পেয়ে যায়। নিবিড় কাঁদছে আর বলছে, লোকে বলে নারীকে ছলনাময়ী, কিন্তু আমি তো তোমার মধ্যে ছলনা দেখিনি। আমি তো মন থেকে তোমাকে ভালোবেসেছিলাম। তুমি কেন অভিনয় করলে? আমার তো মেয়েদের প্রতি বিশ্বাস হারিয়ে গেল, জীবনে কোনো মেয়েকে ভালোবাসতে পারবো না। কথাটা বলছে আর নিবিড় কাঁদছে। তার হাত দুটো রক্তে ভেসে যাচ্ছে। রাইসা নিবিড়ের কাছে গেলে নিবিড় তার গালে চড় মারে, আর রাইসা চুলের মুঠি ধরে বলে, আমি তোর ক্ষতি না করলে হয়তো নিজে ক্ষতি করে দিতে পারি। কথাটা বলে নিবিড় আর তার আলমারি থেকে মদের বোতল বের করে আর খেতে শুরু করে দেয়। রাইসা কিছুক্ষণ দাঁড়িয়ে তাকে দেখে। সে জানে নিবিড় রেগে গেছে, নিজেকে শান্ত করতে চাইছে, কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। নিবিড় সেদিন আর অফিসে যায়নি। রাইসাকে দেখতে না পেয়ে দিয়া চিন্তায় পড়ে যায়। ফোন করে দেখে তার ফোন বন্ধ, জিনিসপত্র তার নিজের জায়গাতেই পড়ে আছে। দিয়া সবাইকে জিজ্ঞাসা করলে রাইসার সম্বন্ধে কেউ কিছু বলতে পারে না। সে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এলে দেখে রাইসা শুয়ে আছে। দিয়া রাইসাকে বলে, তুই কাউকে কিছু না বলে অফিস থেকে চলে এলি? জিনিসপত্র ডেস্কে পড়েছিল। আমি শরীফুল ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, ও বলল আমি জানি না। তোকে বাড়িতে দেখে ভালো লাগছে, কিছু খেয়েছিস? রাইসা কিছু কথা বলছে না দেখে দিয়া রাইসার গায়ে হাত দেয় আর দেখে গরম। তারপর গালেও গলায় কামড়ের দাগ দেখতে পাওয়া যায়। দিয়ার সন্দেহ হয়। সে রাইসাকে বলে, তোর গলায় গালে কিসের দাগ? দিয়ার কথায় রাইসা বলে, কিছু মনে হয় কামড়িয়েছে। আমার কিচ্ছু ভালো লাগছে না দিয়া, খেতে ইচ্ছে করছে না। তুই খেয়ে শুয়ে পড়। আর শোন না, আমি ওই অফিসে কাজ করব না, তোকে আমার ব্যাপারে চিন্তা করতে হবে না। কয়েকদিন আগে আমার ফুপি ফোন করেছিল, আমি রাজি ছিলাম না, কিন্তু এবার আর কিচ্ছু করার নেই, আমি ওখান থেকে চলে যাব। রাইসার কথায় দিয়া কিছু বুঝতে পারে না। সে বলে, কি হয়েছে তোর? আমাকে বল, আমি তোর বান্ধবী, তুই আমাকে বিশ্বাস কর। তুই অফিস থেকে কেন চলে এলি? কিছু তো একটা ব্যাপার আছে, আমার দিব্যি, তুই বল কি হয়েছে। দিয়ার কথায় রাইসা নিজেকে ধরে রাখতে পারে না। সে কান্নায় ভেঙে পড়ে। তারপর কাঁদতে কাঁদতে পড়ে, তোকে আমি আমার সব কথা বলেছি। আমি শাহিদ ভাইয়ের কথায় কলেজে একটা ছেলেকে ফাঁসিয়েছিলাম। এই ছেলেটাই কেউ নয়, কোম্পানির বস নিবিড়। কলেজেও ভাইয়া শাহিদের বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু ভাই ওকে হিংসা করতো, সেটা কি কখনো বুঝতে দিত না।
আর ভাই আমাকে দায়িত্ব দিয়েছিল আমি যেন নিবিড়ের সাথে ভালোবাসার অভিনয় করি আর ওকে মিথ্যা বদনাম দিই। আমি প্রথমে রাজি হইনি, তারপরে আমার দাদু মারা যায়। তখন আমি জানতে পারি ওদের আসল পরিচয়। তখন আমাকে মারধর শুরু করে, তাই কিছুটা জোর করে নিবিড়ের সাথে ভালোবাসার অভিনয় করতে হয়। নিবিড় প্রথমে রাজি ছিল না, আমি প্রথমে রাজি করাই। আস্তে আস্তে ও আমাকে ভালোবাসতে শুরু করে। আমি ভাইয়ের কথা মতো নিবিড়ের নামে মিথ্যা অপবাদ দিই। আমি কি করব বল? দাদু মারা গেছে, মা তো কবেই চলে গেছে, বাবা থেকেও নেই। সব সম্পত্তি ওরা জোর করে আমাকে দিয়ে সই করিয়ে ওদের নামে করে নেই। আমি নিবিড়ের নামে মিথ্যা কথা বলে ওকে পুলিশের হাতে তুলে দিই। কিন্তু পরে আমার এক পরিচিত আত্মীয় উকিল ছিল, আমি তাকে দিয়ে নিবিড়ের জামিন করাই, যেটা নিবিড় জানতো না। তারপর ওর সাথে আমার যোগাযোগ ছিল না। এদিকে বড় মা ভাই আমার উপর অত্যাচার করতে থাকে। তারপর তো সবই জানিস, তোর কাছে চলে আসি। তারপর আজকে অফিসে গিয়ে ওকে দেখতে পাই। ও আমাকে দেখে রাগে ফেটে পড়ে। জানিস ও আমাকে কত ভালোবাসতো, আমি যা বলতাম ও সব কিছু শুনতো। কিন্তু আজকের ওর মধ্যে আমি হিংস্রতা দেখেছি। তুই তো চলে গেলি, তারপর পেছনে দরজা দিয়ে আমাকে ওর ফ্ল্যাটে নিয়ে গেছিল। কিছুক্ষণ দুজনে চুপচাপ, তারপর দিয়া বলে, স্যার কি তোর সাথে কিছু করেছে? না, কিছু করেনি, করতে পারিনি। আসলে ভালোবাসে তো, তাই হয়তো আমাকে কষ্ট দিতে পারেনি। এই যে দাগগুলো দেখছিস, এগুলোর কামড়ের দাগ। নিজেকে সামলাতে না পেরে এই সামান্য কষ্টটাও আমাকে দিয়েছে। আমি কষ্ট পাইনি, এটা আমার ভালোবাসা। জানিস তো আমার সাথে এরকম করার পর ওর হাত দুটো দিয়ে দেওয়ালে ঘুষি মেরে রক্তাক্ত করে। আমি কিছু আটকাতে গেলেও ঝাড়িয়ে ওঠে আর বলে, তুমি বাড়িতে চলে যাও, তুমি থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, কিছু ভুল করে ফেলবো। তারপর আমি চলে আসি। এদিকে নিবিড় এত নেশা করেছিল তার কোনো খেয়াল ছিল না। তার পরের দিন কাজের বুয়া দেখে দরজা খোলা আছে। সে ভেতরে ঢুকে দেখে নিবিড় এক জায়গায় পড়ে আছে। সে গিয়ে নিবিড়কে বলে, বাপজান, বাপজান। কাজের বুয়া নাতাশা বেগম নিবিড়কে বাপজান বলে ডাকে। নাতাশা বেগমের ডাকে নিবিড় চোখ খুলে তাকায়। নাতাশা বেগম বলে, কি হয়েছে বাবা, তুমি এখানে শুয়ে আছো কেন? নাতাশা বেগমের কথায় স্বাভাবিক হয় আর উঠে পড়ে। গত রাতের কথা তার সব মনে পড়ে। সে নাতাশা বেগমকে বলে, খালা, তুমি ব্রেকফাস্ট রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। নিবিড় অফিসে চলে আসে। দিয়া সময় মতো অফিসে চলে আসে। অফিসিয়াল ছাড়া কেউ কারোর সাথে কোনো কথাই বলে না। অফিস শেষে দিয়া বাড়ি চলে আসে। নিবিড় একবার ভাবলো কিছু জিজ্ঞাসা করবে, কিন্তু সাহস হলো না। বাড়িতে এলে রাইসা দিয়াকে বলে, দিয়া, ফুপি ফোন করেছিল, ওখানে চলে যেতে বলেছে। তোকে তো বলেছিল অনেক দিন ধরেই ফুপি তার ছেলের সাথে আমার বিয়ের কথা বলেছিল। আমার জন্য বিয়েটা হচ্ছিল না, তুই তো সবই জানিস। যাকে ভালোবাসলাম তার কাছে আমি বিশ্বাসঘাতক হয়ে গেলাম। তাই আর আমার কিচ্ছু করার নেই। আমি পুনা চলে যাচ্ছি। ওখানে রাকিব ভাইয়ের সাথে আমার বিয়ে হবে আর আমি ফিরে আসবো না। আমি আর কি বলবো বল, তুই যা ভালো বুঝিস তাই কর। তার পরের দিন দিয়া অফিসে আসে। ও কাজ করে ছুটি শেষে বাড়ি যাওয়ার সময় সে নিবিড়কে বলে, স্যার কালকে আমি আসতে পারবো না, আমাকে ছুটি দিতে হবে। কেন দিয়া, কোথাও যাওয়ার প্রোগ্রাম আছে নাকি? আমার কোথাও যাওয়ার প্রোগ্রাম নেই। কালকে আমার বান্ধবী রাইসা পুনা চলে যাচ্ছে আর এখানে ফিরে আসবে না। ওর ফুপি থাকে ওখানে। ওর ফুপি চেয়েছিল অনেক দিন থেকেই তার ছেলের সাথে রাইসার বিয়ে দিতে। এতদিন রাইসাই রাজি হচ্ছিল না, এবার ও মত দিয়েছে, তাই ও কালকে চলে যাচ্ছে। আমি কালকে ওর সঙ্গেই থাকবো, তারপর ওকে স্টেশনে তুলে দিয়ে আসবো। দিয়ার মুখ থেকে রাইসার কথা শুনে নিবিড় রেগে যায় আর দিয়াকে উদ্দেশ্য করে বলে, তোমার বান্ধবী এখন কোথায়? আমরা যে হোস্টেলে ভাড়া থাকি ও সেখানেই আছে। কিন্তু কেন? আমাকে ঠিকানা বলো। কেন স্যার? দরকার আছে। আর শোনো, কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না, আমি ওর সাথে কথা বলবো। স্যার আমি তো চেয়েছিলাম আপনি ওর সাথে কথা বলুন। আপনি তো আসল ঘটনাটা জানেন না, ওর সাথে কি হয়েছিল আর ওর কত কষ্ট আছে আর ও কেন আপনার সাথে এই কাজ করেছিল। প্লিজ স্যার, আপনি ওর ওপর রেগে থাকবেন না। ও আপনাকে সত্যিই ভালোবাসে, কিন্তু ও অসহায় ছিল। পরে যে উকিল আপনার জামিন করিয়েছিল ওটা কিন্তু রাইসাই ব্যবস্থা করেছিল। আপনাকে কষ্ট দিয়ে ও ভালো নেই। দিয়ার কাছ থেকে ঠিকানা নিয়ে কিছুক্ষণের মধ্যে নিবিড় সেখানে চলে আসে। কলিং বেল বাজতেই রাইসা দরজা খুলে দেয় আর নিবিড়কে দেখে সে ভয় পেয়ে দরজা বন্ধ করতে গেলেই নিবিড় বলে, দরজা বন্ধ করবে না, আমাকে দিয়া ঠিকানা দিয়েছে, তোমার সাথে কিছু কথা বলার আছে। রাইসা কিছু না বলে সে দরজা খুলে দেয়।
নিবিড়কে বসতে বলে তাকে এক গ্লাস ঠান্ডা পানি দেয়। রাইসা চলে যেতে চাইলে নিবিড় রাইসার হাত ধরে তার কাছে বসায় আর বলে, সরি সেদিন তুই বলার জন্য। এবার বলো কি হয়েছিল, কেন তুমি আমার সাথে ছলনা করেছিলে? আমি তো প্রথমে রাজি হচ্ছিলাম না, তুমি বাধ্য করেছিলে তোমার সাথে রিলেশন করার। তবে কি এমন হলো যে তুমি ব্রেকআপ করলে, তারপর আমার নামে মিথ্যা অভিযোগ করলে? নিবিড়ের কথা শুনে রাইসা কাঁদতে কাঁদতে নিবিড়কে জড়িয়ে ধরে আর বলে, তোমাকে কষ্ট দিয়ে আমি ভালো নেই জানো। সব কিছুর মূলে আছে আমার ওই শাহিদ ভাইয়ারা। ওই তোমার সাথে রিলেশন করতে বাধ্য করেছিল, কিন্তু প্রথম দিকে অভিনয় করলো, পরবর্তীকালে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। তারপর তোমার মিথ্যে বদনাম দিয়ে তোমার ক্যারিয়ার ক্ষতি করতে চেয়েছিল। ও তোমাকে পছন্দ করে না, তোমাকে হিংসা করে। কিন্তু ও তো তোমার ভালো বন্ধু ছিল, ও কেন বা এই কাজ করলো? তুমি কলেজে বেস্ট ফ্রেন্ড ছিলে, ও তোমাকে হিংসা করত, তুমি সেটা বুঝতে পারতে না। তুমি জানো সব থেকে দুঃখ তো আমি বেশি পেয়েছি যেদিন জানতে পারলাম শাহিদ আমার নিজের বাবার সন্তান। নিজের বাবার সন্তান বলতে তুমি তো বলেছিলে তোমার আন্টির ছেলে। না, ও আমার কোনো আন্টির ছেলে না। তারপর রাইসা বলতে শুরু করলো তার জীবনে ঘটে যাওয়া ঘটনা। আমার যখন 3 বছর বয়স তখন আমার মা রেখে চলে যায়। সে কোথায় গেছে আমি আজও জানি না। আমার পরিবার বলতে ছিল আমার দাদু আর আমার বাবা। আমার মা গরিবের মেয়ে ছিল। দাদু মায়ের সাথে আমার বাবার বিয়ে দেয়। তার আগে আমার বাবা যেখানে চাকরি করতো সেখানে একটা মেয়েকে বিয়ে করে। সেটা আমার বাড়ির লোক কেউ জানতো না। বাবা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো, সব কিছু স্বাভাবিক ছিল। মা যখন চলে গেল তারপরেও আমার কোনো অযত্ন কেউ করেনি। আমার দাদুর আমি ছিলাম চোখের মণি। আমার দাদু তার সম্পত্তি 50% আমার নামে লিখে দিয়েছিল, কারণ বাবা যদি আবার বিয়ে করে তাহলে হয়তো আমার কষ্ট হতে পারে, আর বাকি 50% দাদুর ছিল, যেটা পরবর্তীকালে বাবা পাবে। এইভাবে আমাদের উইল করা ছিল। আমার মধ্যে প্রচুর অহংকার ছিল। আমি সুন্দরী না হলেও সবসময় স্মার্ট থাকতাম। আমার বাবা একদিন আমাকে নিয়ে যায় শাহিদ ভাইয়াদের বাড়ি। ওদের সাথে আলাপ করে দিয়েছিল, বলেছিল তার বন্ধুর স্ত্রী ও সন্তান। আমি সেটাই জানতাম। কিন্তু আমি যখন হাই সেকেন্ডারি ভর্তি হলাম তখনই আমার দাদু মারা যায়। আমি খুব ভেঙে পড়েছিলাম। তারপর শাহিদ ভাইয়া আর আমার বড় মা আমাদের বাড়িতে আসে। আমার বাবা সেই প্রথম বলে শাহিদ ভাইয়া বড় মার পরিচিত। আমি শুনেই ভেঙে পড়েছি যে এত মিথ্যা অভিনয় কি দরকার ছিল। যদি আগে সত্যিটা বলতে পারত। তবু মুখ বুঝে সব সহ্য করি। আমি কলেজে ভর্তি হই, ওই কলেজেই পড়তো। শাহিদ ভাই আমাকে দায়িত্ব দেয় তোমাকে প্রেমের প্রস্তাব দেওয়ার। আমি প্রথমে রাজি ছিলাম না, কিন্তু তারপর আমি বাধ্য হয়েছিলাম। ওরা আমার উপর টর্চার করতো, কিন্তু আমি মিথ্যা অভিনয় করতাম। আমি বড় লোকের মতো ব্যবহার করতাম আর অহংকারী কথা বলতাম। এটা ছিল আমার মুখ, আমার আসল রূপ ছিল না। আমি আস্তে আস্তে ভেতরে ভেঙে পড়ছিলাম, কিন্তু আমার কিছুই করার নেই। আমার সমস্ত সম্পত্তি বাবা বিল করে শাহিদ ভাইয়ার নামে করে দেয়। তারপর অভিনয় করতে করতে একদিন সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলি। ভাইয়া তোমার ক্যারিয়ার নষ্ট করাই ছিল আর মূল কারণ। তারপর ভাই আমাকে চাপ দেয় আমি তোমাকে বস্তির বাড়িতে যাই আর তোমার সাথে কিছু ছবি তুলি। তারপর থানায় গিয়ে তোমার নামে মিথ্যা অভিযোগ করি। তারপরও ঘটনা সবই তো তুমি জানো। আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমার ওখানে পরিচিত একজন ছিল, আমি ওকে বলেছিলাম তোমার জামিনের ব্যবস্থা করতে। আমি বলেছিলাম আমার নাম তুমি বলবে না। তোমার যেমন পড়াশোনা তুমি শেষ করতে পারোনি, আমিও করতে পারিনি। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারিনি। আমার ইচ্ছে ছিল বাংলায় অনার্স করার। পরবর্তীকালে টিচার হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু কিছুই হলো না। সব কিছু অধরা থেকে গেল। আমায় খেতে দিত না, আমায় ফুপির সাথে আমার যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। তারপর আমার পরিচিত আত্মীয় আমাদের বাড়িতে এসেছিল, তার মাধ্যমে আমি ফুপির সাথে যোগাযোগ করি। তখন থেকেই ফুপি চাইছিল আমি ওখানে চলে যাই আর ওর ছেলে রাকিব ভাইকে বিয়ে করি। কিন্তু বিশ্বাস করো, তোমাকে আমি ভুলতে পারছিলাম না। আমার খুব ইচ্ছে ছিল মৃত্যুর আগের দিন হলেও আমি যেন তোমাকে দেখি। প্লিজ নিবিড়, আমাকে ভুল বুঝো না। আমি আজও তোমাকে ভালোবাসি, আর তোমাকে কষ্ট দিয়ে আমি ভালো নেই নিবিড়। এতক্ষণ রাইসার মুখ থেকে সমস্ত ঘটনা শুনে নিবিড় বলল, পাগলি, তোমার আর কিছু বলতে হবে না, আমি এবার সব বুঝতে পেরেছি। চলো আমার সাথে। কোথায় যাব? চলো না, গেলেই বুঝতে পারবে। নিবিড় রাইসাকে নিয়ে রেজিস্ট্রি অফিসে যায়। তার আগে নিবিড় দিয়া ও শরীফুলকে ফোন করে ঠিকানা পাঠিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই রেজিস্ট্রি অফিসের সামনে ওরা চলে আসে।
অফিসে সাইনবোর্ড দেখে রাইসা নিবিড়ের দিকে তাকায়। নিবিড় কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, চুপ থাকবে, কোনো কথা বলবে না, আর কোনো রকম চালাকি করবে না। বুঝতে পারছো তো, এটা রেজিস্ট্রি অফিস, তার মানে আমি তোকে বিয়ে করছি। অনেকদিন থেকে মা বলছিল বৌমা দেখতে চায়, এবার বোধহয় মায়ের ইচ্ছাটা পূরণ হবে। আজকে সকালে মা, বোন ও বোনের জামাই আমাদের বাড়িতে এসেছে, ভাবছি মাকে সারপ্রাইজ দিব। নিবিড়ের মুখ থেকে এসব কথা শুনে রাইসা বলল, এত কিছু জেনে আমাকে বিয়ে করবে? হুম। নিবিড় রাইসাকে রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে করে। দিয়া রাইসার পক্ষে সাক্ষী দেয় আর শরীফুল নিবিড়ের পক্ষে। বিয়ের পর নিবিড় রাইসাকে নিয়ে নিজের ফ্ল্যাটে যায়। নিবিড়ের সাথে রাইসাকে দেখে তার মা মিনারা বেগম বলে, বুঝতে পেরেছি, নিশ্চয়ই আমার বৌমা। মাশাআল্লাহ, আয় তুই আমার কাছে আয়, আমি তো তোর অপেক্ষায় আছি। রাইসা তার শাশুড়ির কথায় নিজেকে ধরে রাখতে পারে না, সে কান্না করে আর শাশুড়ির পায়ের ওপর পড়ে। সেটা দেখে মিনারা বেগম বলে, অনেক কেঁদেছিস, আর তোকে কাঁদতে হবে না, আমাকে নিবিড় সব বলেছে। রাইসার মা ছিল না, তাই মা কি আদৌ সে বোঝেনি। সে অনেকক্ষণ কাঁদতে থাকে দেখে তার ননদ নিশি বলে, ভাবি, মাকে ধরে কেঁদে সব চোখের জল শেষ করে দেবে? আমার জন্য তো কিছু রাখতে হবে, জানো তো। আমি তোমার রায়বাগিনী ননদিনী। ভাইয়া কাল রাতে তোমার কথা বলেছে, তাই তো আজ সকালে আমরা এখানে চলে এসেছি। নিশির কথায় রাইসা নিবিড়ের দিকে তাকায়। নিবিড় চোখ টিপে রাইসাকে ইশারা করে বলে, পরে বলবো। আজকে নিবিড় ও রাইসার বাসর রাত। অনেক রাতে নিবিড় রুমে ঢুকে দেখে রাইসা ঘুমিয়ে পড়েছে। নিবিড় ডেকে তোলে রাইসাকে, ঘুম ঘুম চোখে নিবিড়ের দিকে তাকায়। সেটা দেখে নিবিড় বলে, এই মেয়ে মনে হয় আমার বাসরাতটা নষ্ট করে দিবে। এত দেরি করলে কেন? কনফারেন্সে মিটিং করছিলাম, কিছু মানুষকে শাস্তি দিতে হবে, তাই মিটিং করাটা জরুরি ছিল। কাকে শাস্তি দেবে? তোমার পরিবারকে। ওরা তোমার সাথে কাজটা ঠিক করেনি, আর শাহিদ আমারও সরলতার সুযোগ নিয়েছে। কাল সকালে তুমি আমার সাথে কোর্টে যাবে। কোর্টের কথা বলতে রাইসা শোয়া থেকে উঠে পড়ে আর নিবিড়কে বলে, কোর্টে যাব কেন? ওদের নামে কোর্টে কেস করব, তোমার সই লাগবে, তোমার সম্পত্তি তুমি সব পেয়ে যাবে। তুমি যে উকিলকে দিয়ে আমার জামিন করিয়েছিলে, সে এ ব্যাপারে আমাকে সাহায্য করেছে। আর আমার বন্ধু রুদ্র ও সাহেলদের বন্ধু সব বলেছে আমায়। ও তোমার সন্ধান জানতো না, আমি তাকে সব কিছু বলি। সব শুনে সে আমাকে সহযোগিতা করবে বলেছে। তুমি কখন এসব করলে? কালকে পরশুদিন তোমার সাথে ঠিক কাজ করিনি। আমি কালকে কিছু লোক লাগাই, তারপর সত্য ঘটনা আমার সামনে উঠে আসে। আমি তোমাকে অনেক খুঁজেছিলাম, ভেবেছিলাম একবার তোমার মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করব তুমি কেন এই কাজ করলে, আমার ভালোবাসা কি ভুল ছিল, কিন্তু পাইনি খুঁজে তোমায়। ভেবেছিলাম তুমি বিয়ে করে সংসার করে ফেলেছ, কিন্তু সব সত্যি জানার পর আমি সাহেদকে ছাড়ব না, জেল খাটিয়ে ছাড়ব। আর এমন অবস্থা করব যাতে ও সম্মান নিয়ে বেঁচে থাকতে না পারে। এতদিন ও আমার ভালো রূপ দেখেছে, এবার দেখবে আমার আসল রূপ। এই নিবিড় কি জিনিস। ওর বন্ধু রুদ্র, সে আমার ঘনিষ্ঠ বন্ধু। সে আমাকে একদিন বলে ও নাকি ও সৎ বোনকে ঠুকে সব সম্পত্তি নিজে নামে করেছে। আমি জানতাম না, তুমি বলেছিলে ও তোমার বাবার বন্ধুর ছেলে, তাই আমার সন্দেহ হয়নি। কালকে সমস্ত ক্লিয়ার হয়ে গেছে, তারপর আমি ঠিক করি আমি তোমায় বিয়ে করব। আজকে দিয়া বলল তুমি নাকি পুনা চলে যাচ্ছ, তোমার ফুফাতো ভাইকে বিয়ে করবে। আমি খুব রেগে গিয়েছিলাম, পরে ঠান্ডা মাথায় ঠিক করলাম আর অপেক্ষা করব না, আজকে বিয়ে করব। মা আর বোন অনেকদিন থেকে আসবে বলেছিল। আমি কালকে রাতে ফোন করে ওদের আসতে বলেছিলাম আর তোমার কথা বলেছিলাম। ওরা আজকে সকালে এসেছে। তারপর কিছুটা থেমে নিবিড় রাইসাকে বলে, তুমি জানো আজকে আমাদের বাসর রাত, কিন্তু এখন কিছু করব না। আগে তোমার প্রাপ্য তোমাকে ফিরিয়ে দেই, তারপর একদিন পার্টি দেখে রিসেপশন করব। কিছু গেস্টকে বলার ইচ্ছা আছে, আর সেদিনে হবে আমাদের বাসর রাত। কিন্তু আমার অর্ধেক সম্পত্তি আমি তো লিখে দিয়েছি ওদের। কিছু লিখে দাওনি, ওরা বাধ্য করেছে। সমস্ত ঘটনা তুমি কোর্টে গিয়ে বলবে। তুমি জানো কি, তোমার মা মারা যায়নি, তোমার বাবা তোর মাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। নিবিড়ের মুখ থেকে এই কথা শুনে রাইসা ভেঙে পড়ে। ওদের নামে কোর্টে কেস করা হয়, ওরা চেষ্টা করেছিল কিন্তু কিছু করতে পারেনি। নিবিড় অনেক বড় আইনজীবীকে নিয়োগ করে। রাইসার বাবাকে কোর্টে জেরা করলে সে ভেঙে পড়ে, সমস্ত সত্য সে বলে দেয়। রাইসা তার সম্পত্তি ফিরে পায়, অপরাধীদের শাস্তি দেওয়া হয়। অবশেষে সত্যের জয় হয়। তারপর কথা মতো নিবিড় এক পার্টির আয়োজন করে। ওখানে শহরের অনেক বিজনেসম্যানদের আমন্ত্রণ করা হয়। নিবিড় ও রাইসার রুমটা ফুল দিয়ে সাজানো হয়। রাইসা অপেক্ষা করছিল নিবিড় রুমে ঢোকে।
রাইসা নিবিড়কে কিছু বলতে চাইলেই নিবিড় রাইসাকে বলে, আর কোনো কথা নয়, অনেক অপেক্ষা করিয়েছিলে, একদিন মিথ্যা বদনাম দিয়েছিলে, আজকে তো সেটাকে সত্যি করতে হবে। নিবিড়ের কথায় রাইসা লজ্জা পায়। তারপর দুজনে ডুব দেয় ভালোবাসার সাগরে। এই গল্পের কাহিনী এখানেই সমাপ্ত। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানে শেষ। আগামীকাল নতুন গল্প নিয়ে হাজির হচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।